গুপ্ত রোগকে গুপ্ত বলা হয় কেন? যদিও আমাদের দেশ হচ্ছে কামসূত্রের দেশ, গুপ্তরোগ বলে কোনো কথাও থাকা উচিত নয়। গুপ্তরোগ চলতি ভাষায় একটা কোয়াক্টা। তো আপনি আমাকে বলুন যে অ্যাক্টিভ সেক্স লাইফের কি কি বেনিফিটস আছে? তার কারণ হচ্ছে ন্যাচারাল সেক্স লাইফ ইজ গ্রেটলি বেনিফিশিয়াল ফর আওয়ার হার্ট হেলথ। বা অনেকে আছে যারা মাঝ বয়সী, অত বয়সও হয়নি, তারা রাত্রেবেলায় মাঝে মাঝে ইউরিনেট করে ফেলছে ঘুমের মধ্যে। এটা কেন হয়? ব্রডলি এই যে কষ্টগুলো আপনি বললেন, এইগুলোকে বলা হয় ইউরিনারি ইনকন্টিনেন্স। ঠিক আছে, অর্থাৎ আমি ভলেন্টারিলি ইউরিনকে কন্ট্রোল করতে পারছি না। আর অনেককে দেখেছি যে যাদের প্রস্রাব পেয়েছে তারা কিন্তু চেপে রাখে অনেকক্ষণ। এতে কি কি ক্ষতি হতে পারে? ইউরিন কিন্তু ব্লাডারে জমা হতে থাকবে এবং সেখান থেকে ইউরিনারি ইনফেকশান, কিডনি স্টোন ফর্মেশন থেকে শুরু করে আলটিমেটলি ইউরিন ফ্লোটা কিন্তু স্লো হতে শুরু করবে। অনেকে এটা খুব খুব কনসার্ন থাকে যে মনে হচ্ছে আমার পেনিস সাইজ ছোট। মানে আমরা সচরাচর দেখি যে ওই কিছু লিঙ্গবর্ধক যন্ত্র, তারপর বিভিন্ন তেল, অনেকে বলে তেল মাখিয়ে রোদে দিতে। ভ্যাকুয়াম ইরেকশন ডিভাইস কখনো নিজে কিনে নিজে ইউজ করার চেষ্টা করবেন না। দিস ইজ নট এ সেক্স টয়। এই ইরেকটাইল ডিসফাংশনের এখন নতুন কি কি ট্রিটমেন্ট এসছে? তো ট্যাডালাফিল বা সিলডেনাফিল কিন্তু ঠিক এই কাজটাই করে, যে পেনিসের শিরা উপগুলোকে শিথিল করে, অটোমেটিক ব্লাড সাপ্লাই বাড়ে এবং পেনিসের রিজিডিটি বাড়ে। তার মানে এখন ইয়াং পেশেন্ট আপনারা প্রচুর পাচ্ছেন। দে আর অ্যাকচুয়ালি সাফারিং ফ্রম স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড স্লিপলেসনেস, যেটা আমি অবশ্যই হাইলাইট করতে চাইবো, যে এক্সেসিভ স্ক্রিন টাইম। আর ডাক্তারবাবু, ছেলেরা কিভাবে হিসি করলে ভালো, মানে তাদের হেলথের জন্য ভালো, মানে দাঁড়িয়ে নাকি বসে? বাট এটার মধ্যে আলাদা কিছু নেই, দাঁড়িয়ে বা বসে প্রস্রাব করা বোথ আর ন্যাচারাল। আর ডাক্তারবাবু, শিলাজিৎ ব্যাপারটা কি? তাতে দেখা যাচ্ছে অনেক সময় সেখানে অ্যানাবলিক স্টেরয়েড মিক্স থাকছে, আমি হঠাৎ করে ভালো ফিল করতে থাকি। তার বদলে কি হচ্ছে, অ্যাট দ্য কস্ট আমি এটাকে হ্যাবিট বানিয়ে ফেলছি, যে আমি তো ফার্স্ট টাইম দারুণ স্যাটিসফাই করেছি আমার পার্টনারকে, লেট মি ট্রাই ইট অন ডেলি বেসিস। শীঘ্র পতন বা প্রিম্যাচিওর ইজাকুলেশন। ইউজুয়াল মেল টাইম লিমিট ইজ বিটুইন 3 to 4 minutes। আর নতুন কিছু প্রোডাক্টস এসছে মার্কেটে, যেরকম ডিলে স্প্রে, যাতে আর কি ইজাকুলেশনটাকে ডিলে করা যায়, বা কিছু কন্ডোমও এরকম বিক্রি হচ্ছে যেটা বলছে লাস্ট লং। লিঙ্গ হয়তো আপনার একদিন আপনি সুপারহিট হলেন, তারপরের শোগুলো কিন্তু আপনার সুপার ফ্লপই হবে। এই যে ট্রেনে বাসে যেতে গিয়ে বা প্রস্রাবখানার পাশে বিভিন্ন পোস্টার পড়ে থাকে, শীঘ্র মতন, বীর্যপাত, এইসব যে লিখে তারপর বলে যে অমুক আয়ুর্বেদিক ডাক্তারবাবুর কাছে গেলে উনি এমন একটা চূরণ দেয় না, আমি হারকিউলিস তৈরি হয়ে গেলাম। Injection. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড অফ ইনজেকশন পডকাস্ট। এবং আজকের পর্বে ছেলেদের স্বাস্থ্য নিয়ে কথা হবে, অর্থাৎ মেন্স হেলথ নিয়ে কথা হবে, সেক্সুয়াল হেলথ, ইউরোলজিক্যাল হেলথ এবং আরও বিস্তারিত আমরা আলোচনা যখন করব আপনারা জানতে পারবেন। এবং সেই নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে রয়েছেন ইউরোলজিস্ট, জানেন আপনারা, কিন্তু উনি একজন অ্যান্ড্রোলজিস্ট। ইয়েস, এটা হলো কিরকম জানেন তো, মানে মেয়েদের যেরকম গায়নাকোলজিস্ট আছে, সেরকমই না ছেলেদের অ্যান্ড্রোলজিস্ট আছে। ঠিক বললাম ডাক্তারবাবু? একদম তাই। আমাদের সাথে রয়েছেন আজকে ডক্টর সরণজিৎ চ্যাটার্জি। নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার শো। ভালো লাগছে বসে? খুব ভালো লাগছে, কমফোর্টেবল। একদম একদম। প্রশ্ন শুরু করি আমরা। একদম। শুরুতেই একটা কথা বলুন, গুপ্ত রোগকে গুপ্ত বলা হয় কেন? এই ব্যাপারটাতেই আমার একটা বিশেষ আপত্তি রয়েছে, যে আমরা হৃদরোগ বলতে ভয় পাই না, আমরা চুল ওঠা বলতেও ভয় পাই না, আমরা গাইনাকোলজিক্যাল রোগও এখন ওপেনলি ডিসকাস করি, যে ফাইব্রয়েড আছে বা অন্য কিছু আছে। গুপ্তরোগ বলে কোনো কথাও থাকা উচিত নয়। গুপ্তরোগ চলতি ভাষায় একটা কোয়াক টার্ম। মেন্স হেলথের একটা, অর্থাৎ পুরুষ স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত বিষয় রয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হচ্ছে মেন্স সেক্সুয়াল হেলথ এবং ওয়েলবিং। তো গুপ্ত রোগ বলতে প্রচলিত ধারণায় ট্রেনে বাসে যাবেন, দেখবেন হলুদ সাদা পোস্টার চিপকানো রয়েছে যে গুপ্ত রোগ বিশেষজ্ঞ অমুক ডাক্তারের সঙ্গে সম্পর্ক করুন।
এইগুলো হচ্ছে সত্যি কথা আজকের সায়েন্টিফিক জমানায় যুগে, আজকের সায়েন্সের জমানায়, মেডিকেল সায়েন্সের অ্যাডভান্স এজে এই শব্দটাই অ্যাকচুয়ালি থাকা উচিত নয়। আমরা যদি সমস্ত রোগ নিয়ে কথা বলতে পারি তাহলে মেন্স ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ পিনাইল স্ট্রেংথেনিং প্রবলেম যেটা হতে পারে, অথবা আর্লি ইজ্যাকুলেশন যেগুলো থাকে, ব্রডলি মানুষ, সাধারণ মানুষ এই যে পুয়ার ইরেকশন অথবা আর্লি সিমেন্ট ডিসচার্জ, এই যে অর্থাৎ যেটাকে মেডিকেল টার্মে প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন বলে, সেটাকেই মানুষ গুপ্ত রোগ হিসেবে ধরে নেয়। এবং মানুষের মধ্যে এই একটা বদ্ধ ধারণা যুগে যুগে রয়েছে, যদিও আমাদের দেশ হচ্ছে কামসূত্রের দেশ, আমাদের দেশে ওপেনলি মাইথোলজিতে রামায়ণ মহাভারত বলুন সমস্ত জায়গায় মাইথোলজিতে ডেসক্রিপশন রয়েছে, কিন্তু সাধারণভাবে আমাদের মা বাবারা আমাদের যখন বড় করেছেন, আমার মনে হয় এটা হচ্ছে একটা সোশ্যাল রুট হয়ে গেছে, যে ট্যাবু একটা তৈরি করে দেওয়া হয়েছে, যে না বাবা তোমার পেটের রোগ হলে তুমি ডাক্তারের কাছে গিয়ে বলবে যে বিয়ে বাড়িতে ভালো মন্দ খাওয়া হয়েছিল অথবা বদহজম হয়েছিল, আমার সেই জন্য বমি হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে। কিন্তু আমি যদি বিছানায় স্যাটিসফাইড না হই বা আমার সবথেকে ইম্পর্ট্যান্ট স্পাউসকে স্যাটিসফাই না করতে পারি, সেটা কিন্তু বললে কিন্তু মেন্স সামাও ইগো হার্ট হয়। এবং এটার নিয়ে খোলাখুলি আলোচনা আমাদের সমাজে একটা ট্যাবু হিসেবে তৈরি হয়ে গেছে, যেটা ভাঙা দরকার। গুপ্ত রোগকে মুক্ত হোম, ঠিক বলছেন ডাক্তারবাবু। তো আমরা সেটারই মুক্তির পথে, আর সেটার মুক্তি নিয়ে আজকে আমরা কথা বলবো ডাক্তারবাবুর সাথে, এবং ধীরে 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 একের পর এক আমরা মেন্স সেক্সুয়াল হেলথ, ইউরোলজিক্যাল হেলথ, এগুলো নিয়ে আমরা কথা বলবো। সবার আগে আপনি একটা ট্যাবুর কথা বললেন, এরপর হচ্ছে একটা কুসংস্কার বা একটা অল্টারনেটিভ মেডিকেল প্র্যাকটিস, কি আপনি কি বলবেন আমি জানি না, সেটার ব্যাপার নিয়ে আমি আপনার থেকে জানতে চাই। আপনি বুঝতে পারছেন এই যে ট্রেনে বাসে যেতে গিয়ে বা প্রস্রাবখানার পাশে বিভিন্ন পোস্টার পড়ে থাকে, লিঙ্গ ছোট বাঁকা সরু, শীঘ্রপতন, বীর্যপাত, এইসব যে লিখে তারপর বলে যে অমুক আয়ুর্বেদিক ডাক্তারবাবুর কাছে গেলে উনি এমন একটা চূরণ দেয় না, তারপর ওরে বাবা আপনি পুরো পাহাড় হিলিয়ে দিচ্ছেন, আমি হারকিউলিস তৈরি হয়ে গেলাম। এই যে ভুল ধারণাটা এই আমাদের দেশে এখনো পর্যন্ত, যেটা ইউরোপিয়ান সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিন ইজ মানে পৃথিবীর অন্যতম লার্জেস্ট সোসাইটি, সেরকম আমেরিকান সোসাইটি অফ সেক্সুয়াল মেডিসিন হচ্ছে ইউরোলজি, অর্থাৎ ইউরোলজির একটা বিগেস্ট স্পেশালিটি। সেই রকমভাবে আমাদের দেশে সামাউ, যেটা আমি একটু আগেই বললাম যে সোশ্যাল ট্যাবু যেটা রয়েছে, যদিও আমি আপনাদের এইটুকু বলতে চাই যে ধীরে ধীরে কিন্তু মানুষের সচেতনতা বাড়ছে। জেন জি, জেন আলফা যাদেরই বলুন, তারা কিন্তু আমাদের ক্লিনিকে আসছেন। আমাদের ক্লিনিকে আমি দিনে অন্তত 4 থেকে 5 জন ইয়াং, মিডল এজেড, ইভেন অ্যাবাভ 60 পেশেন্ট কিন্তু আমরা পাই, যারা অ্যাকচুয়ালি ওপেনলি কিন্তু আমাদের সঙ্গে তাদের প্রবলেম শেয়ার করতে চান। বাট দিস ইজ ভেরি অ্যালার্মিং, আপনি যে কথাটা বললেন যে জেন জিরা আসছে, মানে এই যে আর্লি ডিটেকশন হচ্ছে সেক্সুয়াল হেলথে, যেটা হওয়া উচিত নয়, এই যে এত আর্লি ছেলেদের এরকম হচ্ছে কেন? তাদের সেক্সুয়াল হেলথ এত পুয়ার হচ্ছে কেন? সেক্সুয়াল হেলথের ব্যাপার, সেক্সুয়াল হেলথ হচ্ছে পুরো বডির হেলথের ওপর ডিপেন্ড করে। দেয়ার অনেক স্টাডি আছে এবং ফ্যান্টাস্টিক ইন্ডিয়ান স্টাডিজও আছে, যেখানে অ্যাকচুয়ালি কার্ডিয়াক হেলথ এর সঙ্গে কিন্তু সেক্সুয়াল হেলথ কিন্তু ইট গোজ লাইন ইন লাইন, অর্থাৎ প্যারালালি চলে। যে আজকের জীবনে আপনি যদি দেখেন কারোর কাছে 1 মিনিট টাইম নেই, দে আর রানিং এগেনস্ট স্ট্রেস, ওয়ার্কলোড, টাইমে প্রজেক্ট কমপ্লিট করা, অ্যাংজাইটি, বসের কাছে গালাগাল শোনার টেনশন, এগুলো সবাইয়ের কাছে, ঠিক আছে, নাইট ডিউটি করা, অ্যাবনর্মাল ওয়ার্কিং আওয়ার্স, দিস হ্যাজ বিকাম ইন লাস্ট 10 years লাইক এ নর্ম রাদার দ্যান এক্সেপশন। সো আমাদের যেরকম আমাদের ঘড়ি থাকে, সেরকম আমাদের বডি ক্লক রয়েছে, বডি অ্যালার্ম রয়েছে, ঠিক আছে, যেটাকে বায়োলজিক্যাল ক্লক বলে। সো স্ট্রেস এবং অ্যাংজাইটি, আপনি যেটা জেন জি বা জেন আলফা যেভাবেই করুন, দে আর অ্যাকচুয়ালি সাফারিং ফ্রম স্ট্রেস, অ্যাংজাইটি অ্যান্ড স্লিপলেসনেস, রাতে ভালো ঘুম হচ্ছে না,
অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট ইস্যু যেটা আমি অবশ্যই হাইলাইট করতে চাইবো, যে এক্সেসিভ স্ক্রিন টাইম। রাত 2:30, 3টে, 3:30 পর্যন্ত রিলস চলছে, যে রিলসগুলোর বেশিরভাগই হচ্ছে এন্টারটেনমেন্ট এবং যেগুলো ভ্যালুলেস, সত্যি কথা। সো যেটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল অ্যালার্ম ক্লক, যেটা আমরা ডাক্তারবাবু জানেন যে ফার্স্ট ইয়ার ফিজিওলজির প্রথম কয়েকটা ক্লাসেই আমরা যেটা শিখি, যে বায়োলজিক্যাল অ্যালার্ম ক্লকটা অ্যাকচুয়ালি বিগড়ে গেছে। তো বায়োলজিক্যাল অ্যালার্ম ক্লক অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন আজ থেকে 30 বছর পিছিয়ে যান, বেশিরভাগ মানুষ রাত্রি 9টায় শুয়ে পড়তেন এবং ভোর 5টায় ঘুম থেকে উঠতেন। তো অটোমেটিক দ্য সেক্সুয়াল টাইম অথবা ইন্টিমেসি টাইম যেটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিস্টার্ব হয়ে গেছে। সো ক্রনিক স্ট্রেস কিন্তু একটা দ্য বিগেস্ট কজ অফ দিস প্যান্ডেমিক, আই শুড সে প্যান্ডেমিক, অফ দিস, এই যে পুওর ইরেকশন, অ্যানিজ্যাকুলেশন, এই যে আর্লি ইজ্যাকুলেশন, ডিসচার্জ, এই সমস্ত কিন্তু স্ট্রেস এবং অ্যাংজাইটি কিন্তু ইয়াং এজে একটা বড় সড়ো কারণ। তার মানে এখন ইয়াং পেশেন্ট আপনারা প্রচুর পাচ্ছেন? প্রচুর পাচ্ছি। যারা কাপল, যারা হয়তো এখনো ম্যারিড নয়, দে আর ইন এ লিভিং রিলেশনশিপ, দে আর ইন এ সেপারেট গেস্ট হাউস, either the male partner is unhappy that সে তার গার্লফ্রেন্ডকে স্যাটিসফাই করতে পারছে না, অথবা গার্লফ্রেন্ড ইজ অ্যাকচুয়ালি ব্রিঙ্গিং দ্য মেল পার্টনার that look, I am not satisfied, and this I must encourage আপনাদের মাধ্যমে যে this is a good trend that they are coming out, and definitely they should come out rather than ওই টয়লেটের পিছনে একটা ফোন নাম্বার লেখা, যেখানে কে চিকিৎসা করছে তার কোনো ডিগ্রিহীন কেউ, কি আপনি যেটা চূড়ন বললেন, তার মধ্যে যে কি মেশানো আছে কেউ জানে না। তো সে তার থেকে মুক্ত হয়ে যে আমাদের কাছে ক্লিনিকে রেগুলার বেসিসে তারা আসছেন, আমি এদের অ্যাকচুয়ালি পেশেন্টও বলবো না, এটা হচ্ছে লাইফস্টাইল একটা রিঅ্যালাইনমেন্ট দরকার, যেখানে কাউন্সেলিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হুইচ ইজ অ্যাকচুয়ালি এ পজিটিভ সাইন, বেটার লেট দ্যান নেভার। সো দে আর কামিং আর্লি, সো অ্যাওয়ারনেস ইজ অলসো স্প্রেডিং। তো ডাক্তারবাবু, আপনি আমাকে একটা জিনিস বলুন, মানে ব্রাদার আপনি আমাদের দর্শকদের বলুন, এই যে ছেলেদের পিউবার্টি সবাই জানে, কিন্তু তাও আপনি বলুন যে কোন বয়স থেকে একটা ছেলের এই পিউবার্টি আসে এবং তার ওই ইজ্যাকুলেশন শুরু হয়। অনেকে তো বলে যে রাত্রে মানে শুয়ে আছি, হঠাৎ করে দেখলাম বিছানা নাইট ফল হচ্ছে। তো কোন বয়স থেকে এই জিনিসটা শুরু হয়? তো বেসিক্যালি আপনি যদি ফিজিওলজিতে ফিরে যান, মানুষের স্বাভাবিক ন্যাচারাল সাইকেলে চলে যান, তাহলে সেক্ষেত্রে 12 থেকে 13, ম্যাক্সিমাম 14 বছরের মধ্যে অ্যাকচুয়ালি টিনেজ চালু হয়ে যায়। টিনেজে পিউবার্টি অ্যাকচুয়ালি চালু হয়ে যায়। সো আর্লি সেক্সুয়াল ডিজায়ার যেটাকে বলে, যদি দেখা যায় কোনো ছেলে 17-18 বছরেও হি ইজ নট গেটিং এনি অ্যারাউজাল, ঠিক আছে, this is not a taboo, this is a disorder which should be addressed. যখন আমরা বড় হচ্ছিলাম, আমরা আমাদের নিজেদের বডিকে গ্র্যাজুয়ালি বুঝতে পারছিলাম, যে সবসময় যে আমরা নিজেরা বুঝছি যে ধরুন আমার কিছু একটা ডিসঅর্ডার আছে, সেটা রিয়েলাইজ করাও তো একটা বড় জায়গা, যে ওটার জন্য একটা বিশাল অ্যাওয়ারনেস লাগে এটা রিয়েলাইজ করতে গেলে, যে ইদার আমার ইরেকশনটা ঠিকভাবে হচ্ছে না, কারণ আমরা তো তখন সেক্সুয়ালি অ্যাক্টিভ নই, প্লাস এটা নিয়ে কথা হয় না, বন্ধুরা ছাড়া আমাদের কাছে কেউ নেই, এবং বন্ধুরাও তো সব বুঝতেই পারছেন, তারাও তো একইভাবেই জানছে যে সেকেন্ড হ্যান্ড ইনফরমেশন। সো একটা ছেলে তার পিউবার্টি থেকে যখন সে অ্যাডাল্টহুডে যাচ্ছে বা তার মেনহুডের দিকে যাচ্ছে, তো সে নিজের বডিকে কিভাবে অবজার্ভ করবে যাতে সে নিজে সেলফ এক্সামিনেশনের মাধ্যমে এইটুকু বুঝতে পারে যে দের ইজ সামথিং রং এবং আই শুড টক টু এ ডক্টর। প্রথম কথা আমি যেটা বলবো, এটা একটা ব্রিলিয়েন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো নিয়ে হার্ডলি আমরা আলোচনা করি। যেটা আপনি বললেন যে পিউবার্টির পরে বেশিরভাগ ছেলেরা কোথা থেকে ইনফরমেশন গ্যাদার করছে, আইদার তাদের বন্ধুদের কাছ থেকে স্কুলে, অথবা তাদের টিউশনে, অথবা র্যান্ডামলি ফ্রম গুগল, অথবা ইন্টারনেটের থেকে। আমাকে এটা বুঝতে হবে যে সেক্সুয়াল অ্যাওয়ারনেস এটা আসবে, আমি শিওর, এবং আমি আশাবাদী যে এডুকেশন সিস্টেমে আমাদের বায়োলজি 11 এবং ক্লাস 12-এর ক্লাসে ডেফিনেটলি এই সিলেবাসটা আরও স্ট্রেসফুলি দেওয়া উচিত, যে কোন সময়ে কিভাবে গ্রোথ হয়। প্রথম কথা হচ্ছে পিউবিক হেয়ার গ্রোথ, অর্থাৎ
যেটাকে প্রাইভেট পার্ট বলে, যে প্রাইভেট পার্টের হেয়ার গ্রোথ শুরু হয় ফার্স্ট। ইট ইজ অ্যারাউন্ড, যদি ন্যাচারাল সাইকেলে যান তাহলে দেখবেন অ্যারাউন্ড বিটুইন 13 to 15 ইয়ার্স। তার সঙ্গে সঙ্গে আর্লি মর্নিং ইরেকশন শুরু হয়। মর্নিং ইরেকশন অর্থাৎ ভোরবেলা দেখা যায় যে পেনিস বিকামস রিজিড অ্যান্ড যেটা নাইট ফলের কথা বললেন, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইনিশিয়াল ফেজ যেখানে রিসাইক্লিং হচ্ছে, অর্থাৎ যে সিমেন্ট বডিতে ন্যাচারালি তৈরি হচ্ছে সেটা কিন্তু ডিসচার্জ হয় ভোরের দিকে। তার কারণ হচ্ছে এগেন যদি বায়োলজিক্যাল ক্লকের দিকে যান, যেহেতু আমরা আজকে অ্যাওয়ারনেসের ব্যাপারে খোলাখুলি কথা বলছি, যে টেস্টোস্টেরন লেভেল অ্যাকচুয়ালি, যে অর্থাৎ মেল হরমোন লেভেল অ্যাকচুয়ালি পিকস আপ between 7 AM in the morning and 11 AM in the morning. So it is between 7 to 11 AM, অর্থাৎ সকাল 7টা থেকে 11টা কিন্তু মেল হরমোন, যেটা বডি হরমোন মোস্ট ইম্পর্টেন্ট, টেস্টোস্টেরন কিন্তু হাই থাকে। সুতরাং মর্নিং ইরেকশন বা হওয়াটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। এবং আমি আমার ছোট ভাই বোনই হোক অথবা আমার যারা জুনিয়র একদমই যারা সবে টিনেজে প্রবেশ করছে এবং তাদের পেরেন্টসদেরও বলবো যে পেরেন্টাল অ্যাওয়ারনেস কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফ্যামিলিতে খোলাখুলি আলোচনা করা কিন্তু খুব জরুরি। বাবার কাছে একটা ছেলের প্রশ্নটা কার কাছে নিয়ে যাবে যে অ্যাওয়ারনেসের জন্য, সে তার বাবার কাছে নিয়ে যাবে। বাবা যদি সেটাকে অ্যাভয়েড করে অন্য কিছু টপিকসে ডাইভার্ট হয়ে যায়, যে তোমার ফিজিক্সের ক্লাস কীরকম চলছে, তোমার বায়োলজি কীরকম চলছে, তাহলে সে ডাইভার্ট হয়ে যাবে আইদার ইন্টারনেটে অথবা তার বন্ধুদের কাছে। তো বাবা অর্থাৎ আমাদের এই যে যারা, তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে গেছেন, ঠিক আছে, উই হ্যাভ অলসো গ্রোন। তো তাদের বোঝাতে হবে যে পিউবিক হেয়ার গ্রোথ বা হওয়া ইজ এ ন্যাচারাল প্রসেস। পেনিস আস্তে আস্তে শক্ত হওয়া এবং তার সঙ্গে সঙ্গে তার পেনিসের লেন্থনিং হওয়া এবং মর্নিং ইরেকশন এবং মর্নিং ইজাকুলেশন, যেটাকে কমনলি নাইট ফল বলা হয়। দিজ আর অ্যাবসলিউট নর্মাল প্রসেস, নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস। এটা যদি থাকে তাহলে বাবা তুমি সুস্থভাবে বড় হয়ে উঠছো। এটা বাবাদের দায়িত্ব। মেয়েরা ইউজুয়ালি মায়েদের কাছে যাবে এই প্রবলেম নিয়ে। ছেলেদের ক্ষেত্রে আমি বলবো যে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ছেলেদের এডুকেট করা। আচ্ছা, যেরকম আপনি বললেন যে এখন অনেক ইয়াং পেশেন্ট পাচ্ছেন আপনি ইরেকটাইল ডিসফাংশনাল বা অন্যান্য ব্যাড সেক্সুয়াল হেলথের ব্যাপারে, এবার একটু ইউরোলজিক্যাল জায়গাটায় আসি, যে প্রস্টেট এনলার্জমেন্ট আমরা জেনারেলি জানি যে এটা 50-এর পরে বা 60-এর পরে পুরুষদের হবে। এটা একটা খুব অবভিয়াস ফিজিওলজিক্যাল চেঞ্জ, হ্যাঁ, যেটা ঘটতে চলেছে আমাদের সাথে, দেহের একটা পরিবর্তন বয়সের সাথে সাথে হয়। তো আপনি কি আর্লি প্রস্টেট এনলার্জমেন্ট এই ধরনের পেশেন্টও পাচ্ছেন? এক্স্যাক্টলি তাই। এখন দেখা যাচ্ছে যে একটা তো আমরা ইয়াং এজ জেন আলফা বললাম। সেকেন্ড যেটা দেখা যাচ্ছে যে আমরা আজ থেকে 10 বছর 12 বছর আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন বা ইউরোলজি ট্রেনিং করছিলাম, তখনও আমাদের কাছে বেশিরভাগ যারা যে ভদ্রলোক আসতেন তার বয়স হয়তো 55-60-এর ওপরে, তারা ইউরিনারি সিমটম নিয়ে আসতেন। এখন দেখা যাচ্ছে বিকজ অফ সো মেনি ফ্যাক্টরস, যদিও সেগুলো এক্স্যাক্ট কারণ বলা মুশকিল, কিন্তু লাইফস্টাইল হ্যাবিট, আর্লি ডায়াবেটিস, স্ট্রেস, হাইপারটেনশন, কোলেস্ট্রল ডিসব্যালেন্স, সেই সমস্তর জন্য দেখা যাচ্ছে যে আজকাল আমরা ফ্রিকোয়েন্টলি আমার এই ধরনের ভদ্রলোক পাচ্ছি। উই আর গেটিং দোজ কাইন্ড অফ জেন্টলম্যান যারা বিটুইন 40 to 55, বাট তাদের ইউরিন ফ্লো ভীষণ স্লো, বা তারা টয়লেটে অনেক বেশি সময় লাগছে। তারা নিজেরাও বুঝতে পারছেন যে আজ থেকে 3 বছর আগে আমার যা ছিল তার থেকে আমার ইউরিন ফ্লো অ্যাকচুয়ালি কমে গেছে, বা আমার ইউরিন রাত্রে 2-3 আমাকে ঘুম ভেঙে উঠতে হচ্ছে। তো সেই জন্য কিন্তু এটাকে বলা হয় এর স্পেসিফিক একটা টার্মিনোলজি, এবং ইট ইজ এগেন অ্যানাদার ডিজিজ আই শুড সে, যেটা আসছে সেটাকে বলছে ইয়াং মেল এলিউটিএস। ইয়াং মেল বলতে আমরা মোটামুটি 40 to 45 to 60 এই এজ গ্রুপটাকে কিন্তু আমরা দেখছি, এবং এই এজ গ্রুপটা কিন্তু আমরা আজকে যদি আমি 10 জন প্রস্টেটের পেশেন্ট দেখি, তার মধ্যে অ্যাটলিস্ট 3 থেকে 4 জন কিন্তু তারা কিন্তু বিটুইন বা লেস দেন 60 ইয়ার্স এজ, অর্থাৎ সো কল্ড ইয়াং এজ। তো আমরা এই কথা প্রসঙ্গে এলো যে
অনেক কম বয়সে প্রস্টেট এনলার্জ হয়ে যাচ্ছে, এখন দেখতে পাচ্ছেন আপনারা। তো এমনি বয়সের জন্য তো প্রস্টেট এনলার্জ হচ্ছেই, সেটা আমরা এই বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়াতে আমরা পাই। কিন্তু এখন যেটা হয়েছে সেটা না, লোকে সেলফ মেডিকেশন, ওষুধের দোকানে গিয়ে হাত পাতলেই তো এখন ওষুধ পাওয়া যায়, তো তারা সেলফ মেডিকেশন শুরু করে। তো এই সেলফ মেডিকেশনের জন্য কি এই সেক্সুয়াল লাইফে কি প্রবলেম আসতে পারে, এটা একটু বলুন। এক্স্যাক্টলি তাই। আমাদের এখানে এখন শুধু ইন্টারনেট তো নয়, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই ডক ইজ দ্য নিউ টার্ম। অ্যান্ড আপনারা পড়ছেন, শুনছেন, লিটারেচার থেকে দেখছেন যে many of the times AI cannot replace at least doctors in any near future. তা আমি আমার কিছু কষ্ট বসিয়ে দিলাম আমরা যে আজকে অ্যাওয়ারনেস, এটা পিপল অ্যাওয়ারনেস বলছি যে আস্তে প্রস্রাব হওয়া, রাত্রে 2-3 বার ওঠা, এই সিমটমগুলো বসিয়ে দিলে হয়তো দেখা যাবে যে তার মধ্যে 10টা ডায়াগনোসিস আসছে, তার মধ্যে প্রথম ডায়াগনোসিসটা হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ দিচ্ছে যে আপনার সিএ প্রস্টেট হতে পারে, অর্থাৎ ক্যান্সার প্রস্টেট হতে পারে, আপনার প্রস্টেট এনলার্জমেন্ট হতে পারে। তার বদলে তার এগেনস্টে আপনি যদি আর একটা প্রম্পট দেন, তাহলে আপনাকে কিন্তু ওষুধটাও লিখে দিচ্ছে যে আপনি ট্যামসুলোসিন শুরু করুন বা আপনি সিলোডোসিন শুরু করুন। আপনি যেটা এক্স্যাক্টলি ডাক্তারবাবু যেটা বললেন, এই যে সেলফ মেডিকেশন, প্রথম কথা হচ্ছে যে উইদাউট প্রপার ইভ্যালুয়েশন এই যে সেলফ মেডিকেশন, দিজ আর ডিজাস্ট্রাস। বিকজ এই যে আমাদের সেলফ মেডিকেশন বলতে প্রথম কথা হচ্ছে প্রস্টেটের যে এক্স্যাক্ট ইউরিনারি প্রবলেমগুলো হচ্ছে সেটা প্রস্টেট এনলার্জমেন্টের জন্যই হচ্ছে কিনা, এটা আরও অন্য বিভিন্ন কারণে হতে পারে। সিম্পলি একটা ওভার অ্যাক্টিভ ব্লাডার বলে একটা ইম্পর্টেন্ট টার্মিনোলজি রয়েছে, অর্থাৎ একটা ইম্পর্টেন্ট রোগ রয়েছে যেখানে কিন্তু প্রস্টেট সাইজ নর্মাল থাকে, কিন্তু পেশেন্ট কিন্তু বারে বারে জল খাওয়ার পরেই আমাকে বাথরুমের ডাক্তারবাবু দৌড়তে হয়। তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ফাংশনাল অ্যাবনর্মালিটি। ফাংশনাল অ্যাবনর্মালিটিতে কিন্তু আমার ওষুধ শুরু করারই দরকার নেই। আমার যেটা দরকার সেটা হচ্ছে আমাকে লাইফস্টাইল মডিফাই করা। লাইফস্টাইল মডিফাই করার মধ্যে অনেকগুলো স্টেপ রয়েছে, সেই স্টেপগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। বাট যেটা আপনি প্রশ্ন করলেন সেলফ মেডিকেশন, সেলফ মেডিকেশন যেমন আমি যদি একটা ট্যামসুলোসিন শুরু করে দিই, আমি যদি একটা সিলোডোসিন শুরু করে দিই, কারণ আমি প্রম্পটে দেখে নিয়েছি যে এই ওষুধগুলো ভাই এই আমার রোগের জন্য এই ওষুধটা দরকার। ট্যামসুলোসিন খাচ্ছি ক্যালপলের মতো বা প্যারাসিটামলের মতো। প্যারাসিটামল তো জ্বর কমাচ্ছে, কিন্তু ট্যামসুলোসিন যেটা করবে যে আমার যেটা ইজাকুলেশন অর্থাৎ সিমেন্ট ডিসচার্জ হওয়ার কথা সেটা কিন্তু আর হবে না, ঠিক আছে? তার রেট্রোগ্রেড ইজাকুলেশন হবে, অর্থাৎ বডির ভেতরে ইজাকুলেশন হবে কিন্তু বাইরে ইজাকুলেশন হবে না। আমি লং টার্ম চালিয়ে যাচ্ছি, আমি হয়তো ইউরিন স্পিড একটু আর্টিফিশিয়ালি বেড়ে গেল, তার কারণ হচ্ছে এই ওষুধগুলো যদি নন বিপিএইচ পেশেন্টেও দেওয়া হয়, সাধারণ মানুষকেও দেওয়া হয়, সামান্য কিন্তু ইউরিন ফ্লো বেড়ে যায়। সুতরাং আমি খুব খুশি যে আমার ইউরিন সিমটমটা তো বেশ সুন্দর, কিন্তু দেখা যাচ্ছে যে আফটার কাপল অফ মান্থস, 2-3 মাস আমি র্যাম্প্যান্ট ইউজ করে গেলাম, আমি ওষুধের দোকানিকে জিজ্ঞাসা করে, ফার্মাসিস্টকে জিজ্ঞাসা করে ওষুধটা কিনে নিলাম। তারপরে দেখা গেল যে আমি যে when I am sleeping with my partner in the bed, I am unable to মানে আমার পেনিস শক্তও হচ্ছে না এবং ইজাকুলেশনের সিরিয়াস প্রবলেম দেখা যাচ্ছে, কোনো সময় একদমই ইজাকুলেশন হচ্ছে না। সুতরাং ইউরোলজিস্টের ইভ্যালুয়েশন ছাড়া, অর্থাৎ ইউরো সার্জনের প্রপার ইভ্যালুয়েশন, প্রপার ডায়াগনস্টিক অ্যাপ্রোচ ছাড়া এই সিলোডোসিন, ট্যামসুলোসিন, যেটা এখন আমরা অ্যাওয়ারনেস চলছে যে অ্যান্টিবায়োটিক শুড বি প্রেসক্রাইবড, সিমিলারলি দিস মেডিসিন শুড বি অনলি মানে দেওয়া উচিত যেখানে প্রপার প্রেসক্রিপশন রয়েছে, ডাক্তারের প্রেসক্রিপশন রয়েছে, একটা প্রপার ইভ্যালুয়েশন রয়েছে। ঠিক। আর ডাক্তারবাবু, ছেলেরা কিভাবে হিসি করলে ভালো, মানে তাদের হেলথের জন্য ভালো, মানে দাঁড়িয়ে নাকি বসে নাকি শুয়ে? শুয়ে এর মধ্যে কোনো ভুল নেই, এর মধ্যে কিছুটা রিলিজিয়াস সেন্টিমেন্ট বা রিলিজিয়াস কালচার রয়েছে, আপব্রিঙ্গিং রয়েছে, ঠিক আছে? বয়স্ক মানুষরা আজকে 70-75, আপনি কলকাতার 30 কিলোমিটার পেরিয়ে যান, বয়স্ক ভদ্রলোক বসে প্রস্রাব করেন, তার মধ্যে কোনো ভুল নেই। এর মধ্যে ন্যাচারাল আনন্যাচারাল কোনোটাই নেই, আর দাঁড়িয়ে প্রস্রাব করা বা বসে প্রস্রাব করা। এবারে আপনি যদি বলেন যে স্পিড কিরকম আছে সেটা ইভ্যালুয়েশন করার জন্য কোনটা বেটার, তাহলে সেক্ষেত্রে একটা টেস্ট আছে, দ্যাটস এ
পিওরলি নন ইনভেসিভ টেস্ট, অর্থাৎ ফ্লোর স্টাডি, যেটাকে ইউরোফ্লোমেট্রি বলে। ইউরোফ্লোমেট্রি করার ক্ষেত্রে আমরা দেখেছি যে পুরুষদের ক্ষেত্রে দাঁড়িয়ে প্রস্রাব করলে কিন্তু অ্যাকচুয়াল সায়েন্টিফিক্যালি পিওর বেসড অন সায়েন্স কিন্তু দেখা যায় যে দাঁড়িয়ে প্রস্রাব করলে ফ্লো রেটটা, অ্যাকচুয়াল ফ্লো রেটটা বেটার পাওয়া যায়। কারণ পুরুষ বা ভগবান বা তৈরি করেছেন দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য, whereas ফিমেলস বিকজ অফ দেয়ার টেক্সচার আর তৈরি হয়েছে বসে প্রস্রাব করার জন্য। বাট এটার মধ্যে আলাদা কিছু নেই, দাঁড়িয়ে বা বসে প্রস্রাব করা বোথ আর ন্যাচারাল। যাক, শুয়ে নয়, হ্যাঁ শুয়ে একদম নয়। কিন্তু যখন বললেনই এটা হ্যাঁ শুয়ে, তখন অনেকে বলে যে আমি হাসছি, আমার একটু একটু করে মনে হচ্ছে যেন মানে ইউরিন লিক করছে, আমি জোরে হাঁচলাম, আমার একটু ইউরিন লিক করে গেল। বা অনেকে আছে যারা মাঝ বয়সী, অত বয়সও হয়নি, তারা রাত্রেবেলায় মাঝে মাঝে ইউরিনেট করে ফেলছে ঘুমের মধ্যে। এটা কেন হয়? এটা একটা রিয়েল অ্যাওয়ারনেস ইস্যু এবং এটা একটা রিয়েল কনসার্ন, যেখানে ইউরোলজি এই ব্রডলি এই যে কষ্টগুলো আপনি বললেন এইগুলোকে বলা হয় ইউরিনারি ইনকন্টিনেন্স। ঠিক আছে, অর্থাৎ আমি ভলেন্টারিলি ইউরিনকে কন্ট্রোল করতে পারছি না। ন্যাচারাল রিফ্লেক্স হচ্ছে যে যদি আমি রাত্রে ঘুমিয়েও পড়ি, আমার যদি একটা পেচ্ছাপ পাই, একটা সার্টেন অ্যামাউন্ট অফ পেচ্ছাপ জমা হয়, তাহলে সেক্ষেত্রে আমার ঘুমটা ভেঙে যাবে এবং আমি বাথরুমে গিয়ে কিন্তু পেচ্ছাপ করবো। এইটাই হচ্ছে নর্মাল প্রসেস। কিন্তু যেটা হচ্ছে কাশলে হাঁচলে দু ধরনের ইউরিনারি ইনকন্টিনেন্স, অর্থাৎ ইউরিন লিক হয়ে যাওয়া দু রকম টাইপ হয়। এটা ওভারল্যাপিং টাইপসও হয়। একটা হচ্ছে স্ট্রেস লিক, যেটা আপনি প্রথমে বললেন, কাশছে হাঁচছে। আমি এমনও পেশেন্ট পাই যারা জিমে ট্রেনিং করতে গিয়ে দে আর হ্যাভিং কার্ডিও এক্সারসাইজ অথবা স্ট্রেচ ট্রেনিং করছেন, দে আর সোয়েটিং, দু এক ফোঁটা তাদের ইউরিন কিন্তু আন্ডারগার্মেন্টসে লিক হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে চাপ পড়ে, অর্থাৎ স্ট্রেস ইনকন্টিনেন্স বলা হয়। এই স্ট্রেস ইনকন্টিনেন্স কাশি হাঁচি কোনো হেভি ওয়েট লিফটিংয়ের জন্য হতে পারে, বাট দিস ইজ নেভার নর্মাল। এটা আমাদের সবাইকে বুঝতে হবে এবং অ্যাওয়ার হতে হবে যে ইউরিনারি ইনকন্টিনেন্স ইজ নট এ নর্মাল ফেনোমেনন। এটা ইট ইজ এগেন এ ট্যাবু, যে আমি বলতে ভয় পাই। আমি আমার ওয়াইফকেও বলি না, আমি আমার স্ত্রীকেও বলি না, আমি আমার বেস্ট ফ্রেন্ডকেও বলতে চাই না। যে আর একটা রয়েছে হচ্ছে আর্জেন্সি ইনকন্টিনেন্স, যেটা হচ্ছে which is a kind of a nightmare to the suffering gentleman. যারা ভুগছেন তারা কমপ্লিটলি সোশ্যালি তারা অ্যাভয়েড করতে থাকেন। তার কারণ হচ্ছে তাদের সামান্য পেচ্ছাপ পেলেও তারা যদি টয়লেটে না যেতে পারেন, সব সময় কিছু না কিছু হয়তো দেখা গেল ইউরিন লিক হয়ে যাচ্ছে তাদের আন্ডার প্যান্টে। তো এই যে সাডেন কম্পেলিং ডিজায়ার মানে কি, আমার হঠাৎ করে পেচ্ছাপ পেলো, আমরা সবাই এটাকে কন্ট্রোল করে রাখতে পারি। আমরা নেক্সট স্টপ পর্যন্ত মেট্রোয় যাচ্ছি, আমি নেক্সট স্টপে গিয়ে নেমে আমি ইউরিন করতে যেতে পারি, অথবা 2 ঘন্টা 1.5 ঘন্টা আমি একটা ইম্পর্টেন্ট জবে আছি, আমি ডেস্ক জব কমপ্লিট করে, আমার একটা মিটিং কমপ্লিট করে, বা আমি পার্টিতে রয়েছি, বা আমি একটা সোশ্যাল গ্যাদারিংয়ে, আমি একটা বিয়ে বাড়িতে গেছি, আমি সেখানে আমার ইউরিন পেলো, আমি কন্ট্রোল করতে পারি। কিন্তু বহু মানুষ আসছেন যারা কিন্তু এই কন্ট্রোল পাওয়ারটা কিন্তু স্ট্রেসের থেকে দেখা যাচ্ছে, স্ট্রেস ইনকন্টিনেন্স তো একটা ইম্পর্টেন্ট কনসার্ন বটেই, কিন্তু মানুষ আরও বেশি ভয় পাচ্ছেন এবং আরও বেশি নিজেদের মধ্যে গুটিয়ে যাচ্ছেন তার বিকজ অফ আর্জেন্সি ইনকন্টিনেন্স হচ্ছে সাডেন, যে আমার হঠাৎ করে পেচ্ছাপ পেলো, আমি বাথরুম হয়তো 50 মিটার দূরে, আমি সেই পর্যন্ত যেতে যেতে কয়েক ফোঁটা পেচ্ছাপ বেরিয়ে গেল, পেচ্ছাপ চেপে রাখতে পারছি না, পেচ্ছাপ একদমই আমি চেপে রাখতে পারছি না। এটা কিন্তু আর প্রস্টেট ইনলার্জমেন্ট, অর্থাৎ আমরা তো বিনাইন প্রস্টেটিক ইনলার্জমেন্ট ইজ এ হিউজ সিমটম, এটাকে আমরা বলি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস। ঠিক আছে, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমসের মধ্যে একটা তো মেকানিক্যাল অবস্ট্রাকশন রয়েছে। মেকানিক্যাল অবস্ট্রাকশন মানেটা কি, সহজ ভাষায়, যে আমার প্রস্টেটটা বয়সের সঙ্গে সঙ্গে বাড়ছে, সেটা আমার ইউরিনারি পাইপটাকে ব্লক করছে, তো অটোমেটিক আমার পেচ্ছাপের স্পিডটা কম হচ্ছে। আর একটা হচ্ছে আর্জেন্সি সিমটমস অথবা ফ্রিকোয়েন্সি আর্জেন্সি নকচিউরিয়া, অর্থাৎ ফ্রিকোয়েন্সি মানে আমি বারে বারে আমাকে পেচ্ছাপ করতে যেতে হচ্ছে, রাত্রে একবার আপ টু 2বার পেচ্ছাপ করতে যাওয়া কিন্তু নর্মাল, কিন্তু
পেচ্ছাপ অজানায় হয়ে যাওয়া, অর্থাৎ বেড ওয়েটিং হয়ে যাওয়া, অথবা আমি টয়লেট সামনে রয়েছে, টয়লেট পর্যন্ত পৌঁছতে পারলাম না, তার আগে কিছু ফিউ ড্রপস বেরিয়ে যাওয়া, এটাকে কিন্তু আর্জেন্সি ইনকন্টিনেন্স বলে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবু আমাদের প্রপার এবং থরো ইউরোলজিস্ট ইভ্যালুয়েশন কিন্তু দরকার। ঠিক আছে, কিছু কিছু সিম্পল টেস্ট রয়েছে, কিছু অ্যাডভান্স টেস্ট রয়েছে, বাট আমাদের কিন্তু সমস্ত মানুষকে কিন্তু এটা বুঝতে হবে যে এটা নর্মাল নয় এবং গুটিয়ে যাওয়ার মতো কিছু নেই। তো আমি এটার মধ্যেই যাচ্ছি যে এই যে জিনিসগুলো বললেন, এই যে মানে আটকে পেছাব আটকে রাখতে পারছি না, পড়ে যাচ্ছে বা হাঁচি কাশি, তো এর ট্রিটমেন্ট আপনারা কিভাবে করে থাকেন? কোনো মেডিকেশন, কোনো এক্সারসাইজ, নাকি কোনো সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার হয়? কি দরকার, কিভাবে করেন? এটা হচ্ছে একটা হোলিস্টিক ট্রিটমেন্ট, ঠিক আছে? ওই জন্যই আমি বললাম যে ইউরোলজিস্ট ইভ্যালুয়েশন একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ইউরোলজিস্ট ইভ্যালুয়েশন ইজ ভেরি সিম্পল, ভয় পাওয়ার মতো কিছু নয়, যে আপনি ভয় পাবেন না যে ইউরোলজিস্ট গেলেই আপনার পেট কেটে দেবেন, বা রোবট, আজকাল সব জায়গায় বা মোড়ে মোড়ে রোবটের অ্যাডভার্টাইজমেন্ট, রোবোটিক প্রস্টেটেক্টমি হয়ে যাবে, আপনি দয়া করে এই ভয়টা পাবেন না। ঠিক আছে, এর মধ্যে রয়েছে আমি একটা সিম্পল আল্ট্রাসাউন্ড করে আমি আমার পেশেন্টের দেখব, আল্ট্রাসাউন্ড লোয়ার অ্যাবডোমেন এবং প্রস্টেট এরিয়া, যেখানে প্রস্টেট সাইজটা অ্যাকচুয়ালি কত রয়েছে এবং ইউরিন করার পরে কতটা ইউরিন জমে থাকছে। একটা ইউরিন রুটিন কালচার করে আমি দেখব যে ইউরিনে কোনো ইনফেকশন থাকছে কিনা। আমি একটা সুগার চেক করে দেখব, আমি একটা বেসিক ইউরিয়া ক্রিয়েটিনিন করে দেখব, যেটা এই সবে কিছুক্ষণ আগে ডিসকাস হলো, ইউরিন একটা ফ্লো টেস্ট, যেটাকে বলা হয় ইউরিনের স্পিডটা কত, অ্যাকচুয়াল স্পিডটা কত, সেটা কিন্তু করতে হবে একটা কমফোর্টেবল অ্যাটমসফিয়ারে, সেটাকে ইউরোফ্লোমেট্রি বলে। এই যে সাধারণ টেস্টগুলো, এই সাধারণ টেস্টগুলোর মধ্যে কোনো অসাধারণ কিছু ব্যাপার নেই বা খুব পেনফুল কিছু ব্যাপার নেই। এরপরে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশান ইজ ওয়ান অফ দ্য কর্নারস্টোন অফ ম্যানেজমেন্ট। কিন্তু আমাদের একটা পিলার অফ ম্যানেজমেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান। লাইফস্টাইল মডিফিকেশান কীভাবে করতে হবে? যেহেতু আর্জেন্সি ইনকন্টিনেন্সের জন্য পেশেন্টরা সবথেকে বেশি সাফার করেন এবং সবথেকে বেশি সোশ্যালাইজ করতে ভয় পান, বাইরে যেতে ভয় পান, সুতরাং এখানে কি করতে হবে? আমাদের কতকগুলো লাইফস্টাইল হ্যাবিটের ব্যাপারে আলোচনা করতে হবে। আমার পেশেন্ট কি অত্যধিক স্মোক করেন? আমার পেশেন্ট কি রাত্রের দিকে রোজ ড্রিঙ্ক করেন? বা যদি করেন এর কোনোটা, এরা এই স্মোকিং এবং ক্রনিক অ্যালকোহল কনজামশন, আমি সোশ্যাল ড্রিঙ্কিংয়ের কথা বলছি না, আমি প্রমোটও করছি না অ্যালকোহলিজম, বাট যদি দেখা যায় এটা হ্যাবিটে তৈরি হয়েছে, স্মোকিং অ্যালকোহল কনজামশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটা ব্লাডার মাসেলগুলোকে ইরিটেট করতে থাকে, ব্লাডার মাসেলগুলোকে খোঁচা দিতে থাকে। ঠিক আছে, তো হঠাৎ করে ব্লাডার কি হয়? ব্লাডার কন্ট্র্যাক্ট করতে শুরু করে। হঠাৎ করে ব্লাডার যদি কন্ট্র্যাক্ট করে তখনই ইউরিন কিন্তু লিক হতে শুরু করে। তো আমার লাইফস্টাইল মডিফিকেশনে আমাকে পেশেন্টের কাছ থেকে জানতে হবে পেশেন্ট কোনো স্মোক করছেন কিনা, পেশেন্ট স্ট্রেসে রয়েছেন কিনা, পেশেন্ট এক্সেসিভ ড্রিঙ্ক করেন কিনা, রেগুলার বেসিসে ড্রিঙ্ক করেন কিনা। আর একটা আমাদের যদি থাকে সেইগুলোকে কিন্তু কমানো, বা আমি তো বলবো যে বন্ধ করা হচ্ছে, অ্যাবসলিউট বন্ধ করা হচ্ছে ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে আমাদের একটা গ্রস বিলিফ রয়েছে ডাক্তারবাবু, সেটা আপনিও জানেন আমিও জানি, যে জল খেলে কিডনি ভালো থাকে। এটা সামাও আমাদের বাবা, জ্যাঠা, দাদু, ঠাকুরদারা আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যে বাবা জল খা, বাবা জল খা, তোর কিডনি ভালো থাকবে। এটা একদমই, আমার বডি কিন্তু আমার নিজের মতো চাহিদা অনুযায়ী কিন্তু জল চেয়ে নেবে। আমার যখন বডিতে জলের অভাব হবে, আমার তখন তেষ্টা পাবে, তো আমি অটোমেটিক জল খাবো। এখন দেখা যায় যে লাইফস্টাইল মডিফিকেশনের কথায় যেহেতু এই প্রশ্নটা উঠল, দেখা যায় যে অনেকেই রাত্রের দিকে কিন্তু রাত্রে শুতে যাবেন 12টার সময়, রাত্রির 11টা, 11:30তেও হাফ লিটার জলের বোতলটা শেষ করে তারপরে শুতে যাচ্ছেন। তো জল তো আর ফিল্টার হয়ে আর কোথাও যাওয়ার জায়গা নেই, জলটা কিডনিতে যাবে, হার্টের মাধ্যমে কিডনিতে যাবে, কিডনি থেকে ফিল্টার হয়েই আলটিমেটলি ইউরিনারি ব্লাডারে আসবে, তো অটোমেটিক আমার পেচ্ছাপ জমা হবে। যখনই একটা সার্টেন কোয়ান্টিটি পেচ্ছাপ জমা হবে, তখন আমার এই যে কষ্টগুলো, আমি অলরেডি আমার হোল্ডিং ক্যাপাসিটি অর্থাৎ পেচ্ছাপ ধরে রাখার ক্ষমতা একটু কম রয়েছে, এইদিকে আমি এক্সেসিভ জল খেয়ে যাচ্ছি বা এক্সেসিভ আমি স্মোক করে যাচ্ছি, বা অ্যালকোহল কজেস ডায়ুরেসিস অর্থাৎ এক্সেস ইউরিন প্রোডাকশন, যদি এর কোনোটা থাকে, আমি এইগুলোর জন্য পেশেন্টকে সময় দেওয়া এবং পেশেন্টের সঙ্গে
খোলাখুলি, যেরকম আজকে আমরা খোলাখুলি ওপেনলি কথা বলছি, সেরকমভাবে কিন্তু আমরা কথা বলি। এবং কথা বলাটা এবং কাউন্সেলিং হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট। এর যদি কোনো একটা থাকে সেগুলোকে মডিফাই করা, যে আপনি এই জিনিসগুলোকে আপনি মডিফাই বা অ্যাবসলিউট স্টপ করার চেষ্টা করুন। মানে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বললো, লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে গুড ফুড অ্যান্ড হেলদি ফুড, good mood. গুড মুড খেতে দেয় না। যাই হোক, ডাক্তারবাবুর জন্য স্পেশাল জিনিস রয়েছে। ডাক্তারবাবুর জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পার, যার মধ্যে সমস্ত রান্নাঘরের সামগ্রী রয়েছে, মশলাপাতি, একদম তেল সব কিছু, এবং তার সাথে রয়েছে শালিমারের আইকনিক সেই নারকেল তেল। থ্যাংক ইউ ডাক্তারবাবু। থ্যাংক ইউ সো মাচ। ডাক্তারবাবু, একটা শুনলাম যে ছেলেদের সমস্যা হয় যে প্রস্রাব পেলে তারা চেপে রাখতে পারে না, আবার অনেককে দেখেছি যে যাদের প্রস্রাব পেয়েছে তারা কিন্তু চেপে রাখে অনেকক্ষণ। এতে কি কি ক্ষতি হতে পারে? ডেফিনেটলি এতেও ক্ষতি হতে পারে। আমি দেখা যায় যে আমার হয়তো একটা শিডিউল হচ্ছে 6 ঘন্টার, ঠিক আছে, আমি কোনো একটা কাজে রয়েছি, আমি একটা সার্জারিতে রয়েছি, আমি একটা প্রজেক্ট কমপ্লিট করছি, আমার ডেডলাইন আজকে রাত্রির 11টায়, আমি দেখা গেল হয়তো দুপুরে 2টোর সময় লাস্ট ইউরিন করতে গেছি, তারপরে রাত্রির 10টা পর্যন্ত আমি জলও খেলাম না, আমার তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, আমি ইউরিন পেয়েছে, আমি জোর জবরদস্তি পেচ্ছাপ কিন্তু চেপে বসে আছি। এটা যদি ক্রনিক হয়, এটা একদিন আধ দিনের কথা বলছি না, একদিন আধ দিন আমাদের সবাইকেই হয়তো করতে হয়, কিন্তু এটা যদি দিনের পর দিন আমরা একটা ক্রনিক হ্যাবিট তৈরি করি, আমি এটাকে বলবো এটা একটা ব্যাড হ্যাবিট এবং ব্যাড লাইফস্টাইল। তার কারণটা হচ্ছে একটাই, যে আমাদের ইউরিনারি ব্লাডার, যেটা মেল ইউরিনারি ব্লাডার, সেটা পুরুষদের ক্ষেত্রে ক্যাপাসিটি ইজ অ্যারাউন্ড 500 ml, ঠিক আছে, অর্থাৎ 500 ml এর কাছাকাছি ইউরিন হোল্ড করার কিন্তু ক্ষমতা রয়েছে, হোয়ারাস ফিমেলসদের একটু কম হয়। এবারে যদি দেখা যায় যে আমি 7 থেকে 8 ঘন্টা, আমার কিডনি তো কাজ করা বন্ধ করছে না, আমার কিডনি কন্টিনিউয়াস ফিল্টার করছে, তো অটোমেটিক দেখা যাবে হয়তো 800 ml 1 লিটার ইউরিন জমা হয়ে যাচ্ছে। তো আমি যদি একটা অঙ্গকে কন্টিনিউয়াস কাজ করাতে থাকি, এবং কন্টিনিউয়াস ব্লাডার হচ্ছে একটা স্ট্রেচেবল অর্গান, সেইটাকে যদি ওভার স্ট্রেচ করি, সেই ব্লাডার মাসেল অর্থাৎ ডেট্রুসার মাসেল, যেটা ব্লাডার ওয়ার্কিং মাসেল, সেগুলো ফেটিগড হয়ে যায়। এরপরে যখন আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি, আমরা যদি 6 ঘন্টা 7 ঘন্টা পেচ্ছাপ না করে তারপরে যদি পেচ্ছাপ করতে যাই, তাহলে আমাদের ইনিশিয়াল পেচ্ছাপের স্পিড কিন্তু সবসময় স্লো হয়। এরকম নয় যে আমি রকেটের গতিতে পেচ্ছাপ শেষ করতে পারবো, যেটা হয়তো আমি নর্মালি করি। তো সেখানে যেটা হয় যে ইউরিন করার পরেও কিন্তু বেশ কিছুটা ইউরিন হোল্ড আপ হয়ে যায়, যেটাকে বলা হয় পিওর মেডিকেল টার্মিনোলজিতে পোস্ট ইউরিনেশন রেসিডুয়াল ভলিউম, অর্থাৎ কতটা ইউরিন করার পরে আমার ইউরিনারি ব্লাডারে রয়ে গেল। সেটা যদি দেখা যায় যে ক্রনিক্যালি, অর্থাৎ দিনের পর দিন একটা 150 সিসি বা তার থেকেও বেশি থেকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্লাডার আস্তে আস্তে কিন্তু লেথার্জিক হয়ে যায় এবং ব্লাডার উইক হয়ে যায়, ব্লাডার মাসলস উইক হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে কিন্তু লং টার্মে ইউরিনেশনের ফ্লো যেটা কমে যাওয়া, ইউরিন করতে অস্বস্তি হওয়া, ইউরিন পুরোপুরি কমপ্লিট না করতে পারা, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। সেই জন্য একটা ন্যাচারাল হ্যাবিট হচ্ছে যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমি শিডিউল রাখবো। রাত্রে আমি চেষ্টা করব যে যদি আই হ্যাভ এ ভেরি সাউন্ড হ্যাবিট, ভেরি সাউন্ড লাইফস্টাইল, আমি জিম ফিট অথবা আমি যোগা করি, লাইফস্টাইল মডিফিকেশনের কথা ডাক্তারবাবু একটু আগেই আসছিলেন, তাহলে সেক্ষেত্রে হয়তো কাউকে রাত্রে উঠতে হয় না। বাট যদি রাত্রে ওঠার মতো পরিস্থিতি হয়, আমি চেপে শুয়ে আছি, জাস্ট আমি বিছানা মাদুর ছেড়ে আমি লেথার্জিক, সেইটা কিন্তু করা উচিত নয়। আলটিমেটলি যেটা দেখা যাবে যে ইউরিন কিন্তু ব্লাডারে জমা হতে থাকবে এবং সেখান থেকে ইউরিনারি ইনফেকশান, কিডনি স্টোন ফর্মেশন থেকে শুরু করে আলটিমেটলি ইউরিন ফ্লোটা কিন্তু স্লো হতে শুরু করবে। এই মেন সেক্সুয়াল কিছু ইস্যুস আছে, প্রবলেম, সেগুলো নিয়ে ডাক্তারবাবুর সাথে আলোচনা করব। তো ডাক্তারবাবু, এই পেনিস সাইজ, অনেকে এটা খুব খুব কনসার্ন থাকে যে মনে হচ্ছে আমার পেনিস সাইজ ছোট, কারোর সঙ্গে আলোচনা করতে পারছি না, না ডাক্তারবাবুকে দেখাতে যাব। যদি সত্যিই দেখা যায় যে তার পেনিস সাইজ ছোট, তাহলে কি সে লিঙ্গবর্ধক সব যে মেশিনপত্র আছে সেগুলো দিয়ে হোক বা অন্য কোনো উপায়ে বাড়াতে পারে, নাকি আপনাদের কাছে তার চিকিৎসা আছে? মানে আমরা সচরাচর দেখি যে ওই কিছু লিঙ্গবর্ধক যন্ত্র, তারপর বিভিন্ন তেল, অনেকে বলে তেল মাখিয়ে রোদে দিতে, মানে তো
এই যে বিভিন্ন প্রসিডিওর গুলো রয়েছে, আমরা সবাই এইগুলো দেখেছি, আপনি নেট খুলুন বা নেটে ভর্তি একদম। এর অ্যাডভার্টাইজমেন্টে। ট্রিটমেন্ট কি? তো এর ট্রিটমেন্ট প্রথম কথা হচ্ছে আমার ফিজিক্যাল, আমার যেটা মেন্টাল পারসেপশন তার সঙ্গে সায়েন্টিফিক পারসেপশন মেবি এন্টায়ারলি, সায়েন্টিফিক অ্যাসেসমেন্ট মেবি এন্টায়ারলি ডিফারেন্ট। অর্থাৎ আমার মনে হচ্ছে যে আমার পেনিস বোধহয়, আমরা খোলাখুলি আলোচনা করছি আজকে, আমরা পর্নোগ্রাফি দেখছি, সেখানে দেখছি হয়তো যে লিঙ্গের সাইজ বলছে যে এত ইঞ্চি আমরা বাড়িয়ে দেবো, বা আমরা দেখছি লিঙ্গের সাইজ এত বেশি। প্লিজ জানবেন যে এশিয়ান মেল পেনিসের সাইজ বা এটাকে মাপা হয় হচ্ছে অ্যাকচুয়াল স্ট্রেচ পিনাইল লেন্থ হিসেবে। স্ট্রেচ পিনাইল লেন্থ ইজ অ্যারাউন্ড 10 to 12 সেন্টিমিটার্স অনলি, অর্থাৎ 3.5 থেকে 4 ইঞ্চির মধ্যে, তার নিচে হওয়া উচিত, ঠিক আছে? তার থেকে বেশি কোনো মতেই হয় না, ঠিক আছে? ওয়েস্টার্ন পপুলেশন, আফ্রো আমেরিকান, দেয়ার পিনাইল লেন্থ, তাদের স্বাভাবিক জেনেটিক্যালি তাদের পিনাইল লেন্থ সামান্য বেশি। এবারে আর একটা জিনিস আমি একটু জাস্ট টাচ আপন করে যাব, সেটা হচ্ছে যে পেনিসের লেন্থের ওপরে কিন্তু মেল অর ফিমেল সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন ডিপেন্ড করে না। এটা কিন্তু পরিষ্কারভাবে আমাদের সমস্ত, সে ইয়াং এজ হোক, ওল্ড এজ হোক, মিডল এজ জেন্টলম্যান হোক, তাদের এবং তাদের পার্টনারদের বোঝা উচিত যে পেনিসের অ্যাকচুয়াল লেন্থের ওপরে কিন্তু সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বা গ্র্যাটিফিকেশন যেটাকে বলা হয় সোজা কথায়, তৃপ্তি, সেইটা কিন্তু ডিপেন্ড করে না। দ্বিতীয় প্রশ্নে আসি, আপনি যেটা বললেন যে পেনিস আমি সাইজে বাড়িয়ে দেবো, আমি একটা অমুক তেল মেখে আমি রোদে বসে থাকবো, এইগুলো হচ্ছে বোগাস ধারণা। একটাই আমি বলবো যে এইগুলো হচ্ছে সম্পূর্ণভাবে ভ্রান্ত ধারণা, এবং এগুলোর ডিজাস্ট্রাস কিন্তু সাইড এফেক্ট রয়েছে, ঠিক আছে? কোনো তেল বা কোনো হরমোনাল ফর্মুলেশন কিন্তু আর্টিফিশিয়ালি পেনিসের লেন্থ বাড়াতে পারে না। হ্যাঁ, পেনিসের লেন্থ কিছু কিছু ক্ষেত্রে, যেরকম আমি বললাম, প্রপার অ্যাসেসমেন্টে দেখা গেল যে মাইক্রো পেনিস, অর্থাৎ অ্যাকচুয়ালি ডাক্তারবাবু আপনার অ্যান্ড্রোলজিস্ট, ইউরোলজিস্ট অ্যাসেসমেন্ট করে দেখলেন যে আপনার পেনিসের লেন্থ আপনার বয়সে যে হওয়া উচিত, একটা অ্যাভারেজ ক্যালকুলেট করা রয়েছে, এবং দিজ আর অল সায়েন্টিফিক ক্যালকুলেশন, তার থেকে কম। সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ন্যাচারাল ডিভাইস রয়েছে যেগুলো সায়েন্টিফিক এবং ইউএস আমেরিকান FDA অর্থাৎ আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভড, এবং ইন্ডিয়ান সোসাইটি অলসো অ্যাপ্রুভড, যেগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে জরুরি হচ্ছে ভ্যাকুয়াম ইরেকশন ডিভাইস। ভ্যাকুয়াম ইরেকশন ডিভাইস কখনো নিজে কিনে নিজে ইউজ করার চেষ্টা করবেন না। দিস ইজ নট এ সেক্স টয়, প্লিজ ডোন্ট ইউজ অ্যাজ এ সেক্স টয়। আমরা কিন্তু ভ্যাকুয়াম ইরেকশন ডিভাইসে একটা ছোট রিংয়ের মতো থাকে, এটা হচ্ছে একটা ফাইবার রিংয়ের মতো থাকে, এবং সেটার কিন্তু অ্যাকচুয়াল ম্যানুয়ালি সেটা পেনিসে অ্যাডজাস্ট করে সেটাকে পাম্প করতে হয়, অর্থাৎ লেন্থেনিং অ্যান্ড শর্টেনিং করতে হয়। এটা কিন্তু ট্রেনিং ধীরে ধীরে করতে হয়, এবং এই ট্রেনিংটা কিন্তু আপনার ইউরোলজিস্ট ছাড়া আর কেউ আপনাকে ঠিকঠাকভাবে দিতে পারবে না। আপনি যদি আর্টিফিশিয়ালি বা কোনো মেশিন বা মোটর লাগানো থাকে, আমাদের এই যে পেনিস, আমাদের চোখ, কান, নাক, সেক্সুয়াল অর্গ্যান, প্রাইভেট পার্টস, পেনিস, এগুলো হচ্ছে মোস্ট সেন্সিটিভ এবং মোস্ট ডেলিকেট অর্গ্যান আমার ভগবান যেগুলো বানিয়েছেন। এতে কিন্তু মেজর ইনজুরি হতে পারে। সো কারণ এখানে যে শিরা এবং উপশিরা অর্থাৎ আর্টারিজ এবং আর্ট্রিওলস বা ভেন বা ভেনিউলস থাকে, সেগুলো কিন্তু বেশিরভাগই হচ্ছে এন্ড আর্টারি, অর্থাৎ এর কোনো প্যারালাল দ্বিতীয় কোনো সাপ্লাই নেই। যেরকম হার্টের বেশ কিছু এরিয়ায় কিন্তু দ্বিতীয় আর কোনো সাপ্লাই নেই। তো হঠাৎ করে আমি একটা হাই প্রেশার যদি দিয়ে দিই, আমি দেখলাম একটা ইউটিউব ভিডিও দেখলাম কি পর্নোগ্রাফিক রিল দেখলাম, দেখে আমি একটা কিছু অনলাইন সাইট থেকে আমি প্ল্যাটফর্ম থেকে পারচেস করে নিলাম, নিয়ে সেটা আমি শুরু করে দিলাম যে ডাক্তারবাবু তো বলেছেন যে অমুক এই ইন্টারভিউ দেখে যে ভ্যাকুয়াম ইরেকশন ডিভাইস কাজ করে। ভ্যাকুয়াম ইরেকশন ডিভাইস কিন্তু ইজ জাস্ট লাইক ইউর ফিজিওথেরাপি। আমি দেখছি আর আপনার হাতের যেরকম এখন স্প্লিন্ট বাঁধা রয়েছে, ঠিক সেই রকমভাবে আপনার অর্থোপেডিশিয়ান যেরকম আপনাকে স্প্লিন্ট অ্যাপ্লাই করেছেন, সেই রকম কিন্তু ভ্যাকুয়াম ইরেকশন ডিভাইস কিন্তু যে পেনিস যেটার সাইজ ছোট বা পোস্ট অপারেশন, কোনো অপারেশন, মেজর অপারেশন হয়েছে, যেমন
র্যাডিক্যাল প্রস্টেক্টমি, ক্যান্সার সার্জারি হয়েছে, তারপরে পেনিসের সাইজ ন্যাচারালি ছোট থাকে বা শিথিল থাকে, সেক্ষেত্রে ভ্যাকুয়াম ইরেকশন ডিভাইস কিন্তু একটা লিঙ্গ সোজা করার এবং রিজিড করার কিন্তু একটা ট্রিটমেন্ট। সেক্ষেত্রে বাট মাইক্রো পেনিসকে ম্যাক্রো বা নর্মাল পেনিসে আনার যে টেকনিক, তার মধ্যে সার্জারির রোল হচ্ছে একদম লাস্টে। অনেক বেশ কিছু সায়েন্টিফিক্যালি প্রোভেন ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু সেগুলোর জন্য আপনাকে কিন্তু অ্যান্ড্রোলজিস্ট এবং ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। দোজ আর যারা কোয়ালিফাইড এবং যারা ডে টু ডে ডিল করে। এই ইরেকটাইল ডিসফাংশনের এখন নতুন কি কি ট্রিটমেন্ট এসছে? ইরেকটাইল ডিসফাংশন মানে দুটো ভাবে বোঝায়। একটা হচ্ছে আমার ইরেকশন অর্থাৎ পিনাইল পেনিসের যে রিজিডিটি, যেটা পেনিট্রেশনের জন্য দরকার, সেটা স্যাটিসফ্যাক্টরি নয়। ঠিক আছে, এই স্যাটিসফ্যাকশন দুটো দিক থেকে আসতে পারে। আইদার ইয়োর ফিমেল পার্টনার মে কমপ্লেন দ্যাট আই এম নট স্যাটিসফাইড, আমার ফিমেল পার্টনার বলছে যে আমি স্যাটিসফাইড নই, অথবা আমি দেখছি যেখানে আমার অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশন কিন্তু নেই। সেখানে আমি আর আমরা রিপিটেডলি আজকে যেটা আলোচনা করছি যে স্ট্রেস ফ্যাক্টর, অ্যালকোহলিজম, স্মোকিং, এই যে ফ্যাক্টরগুলো যেগুলো রয়েছে সেই লাইফস্টাইল ফ্যাক্টর কিন্তু মডিফাই করতেই হবে। তারপরে যেগুলো রোল আসে সেগুলো হচ্ছে লো ডোজ ফসফোডাইএস্টারেজ 5, দ্যাট ইজ PDE5 ইনহিবিটার্স। আমাদের দেশে 1996-97-এ প্রথম যেটা মেডিসিন এসেছিল সেটা হচ্ছে সিলডেনাফিল, যেটা ভায়াগ্রা নামে পপুলার হয়েছিল। দ্যাট কেম অ্যাজ এ জাস্ট লাইক এ বুম, যেরকম আইটি বুম এসেছিল 2000s-এ, সেরকম বুম হিসেবে এসেছিল। সিলডেনাফিল স্টিল স্ট্যান্ডস গুড। সিলডেনাফিলের বেশ কিছু সাইড এফেক্ট রয়েছে, সেগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু তার অ্যাডভান্সড রিফাইন্ড ভার্সন, রিফাইন্ড থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন বা মেডিসিনস রয়েছে যেগুলো কিন্তু আমাদের জন্য সেফ। যেরকম তার মধ্যে কমনেস্ট এবং মোস্ট কমন যেটা ইউজ এখন হচ্ছে বা এবং দিস শুড বি ডক্টর প্রেসক্রাইব, স্ট্রিক্টলি ডক্টর প্রেসক্রাইব, সেটা হচ্ছে ট্যাডালাফিল। সেটা হচ্ছে সিলডেনাফিলের থার্ড বা ফোর্থ জেনারেশন মেডিসিন। ট্যাডালাফিল বা ব্রডলি যদি আমি খুব সিম্পলিফাইড ওয়েতে মানুষকে বোঝাতে চাই, এই যে PDE5 ইনহিবিটার্স, এই সিলডেনাফিল, অ্যাভানাফিল, ট্যাডালাফিল, এরা কি করে? এরা বেসিক্যালি আমাদের ব্লাড ভেসেলগুলোকে, পেনিসের ব্লাড ভেসেলগুলোকে ডায়ালেট করে, অর্থাৎ শিথিল করে। পেনিস রিজিড হয় ব্লাড সাপ্লাই যখন বাড়ে, ঠিক আছে? তার কারণ হচ্ছে পেনিসকে শক্ত হতে হলে পেনিসের ব্লাড সাপ্লাই বাড়তে হবে, ঠিক আছে? PDE5 ইনহিবিটার্স, যে অর্থাৎ ফসফোডাইএস্টারেজ 5 ইনহিবিটার্স, ট্যাডালাফিল ডোজ শুড বি গিভেন বাই ইয়োর ইউরোলজিস্ট। তার সেলফ প্রেসক্রিপশন ইজ ডিজাস্ট্রাস। তারা যেটা করে সেটা হচ্ছে যে এই সাইক্লিক GMP বলে একটি এনজাইম রয়েছে, সেইটার লেভেলটাকে বাড়ায়। আলটিমেটলি যেরকম আমাদের অ্যানজাইনা বা যে ইস্টিমিক হার্ট ডিজিজ যেরকম রয়েছে, সেরকম পিনাইল ইস্টিমিয়া যে পোর্শনটা থাকে সেটাকে, অর্থাৎ পেনিসের ব্লাড সাপ্লাই যেখানে কম হচ্ছে সেখানে অ্যাকচুয়ালি ইরেকশনের প্রবলেম কিন্তু দেখা দেয়। তো এই যে ট্যাডালাফিল আমি বারে বারে কেন বলছি, কারণ ট্যাডালাফিল ইজ দ্য সেফেস্ট এবং মোস্ট কমনলি প্রেসক্রাইব মেডিসিন আমাদের দেশে। তো ট্যাডালাফিল বা সিলডেনাফিল কিন্তু ঠিক এই কাজটাই করে, যে পেনিসের শিরা উপগুলোকে শিথিল করে, অটোমেটিক ব্লাড সাপ্লাই বাড়ে এবং পেনিসের রিজিডিটি বাড়ে। ট্যাডালাফিল আপনি বলছেন যে আপনি স্ট্রিক্টলি আপনি ডাক্তার দেখাবেন, প্রেসক্রিপশন করবে ডাক্তারবাবু, আপনি ওষুধ কিনবেন। কিন্তু আমরা এখন কি দেখতে পাই যে ওষুধের দোকানে যাচ্ছে, ওষুধের দোকানে গিয়ে সে কিন্তু আপনি যেরকম বলছেন 5, 10, 20 এরকম আছে, সে প্রথমেই বলছে যে 20 দিয়ে দাও এক পাতা, এবার সে 20 খেতে শুরু করে দিচ্ছে। এবার তার সে দেখছে যে বাহ খুব ভালো, আমার ইরেকশন হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু এর ফলে যে সে কতটা বিপদ ডেকে নিয়ে আসছে সেটা আপনি একটু বলুন। এর ফলে যে কি বিপদ আসছে সেটা আমি রিসেন্টলি ফেসও করেছি। খুব সুন্দর, আমি একটা হারকিউলিয়ান কিছু একটা কাজ করলাম, মনে মনে আমার মেল ইগো স্যাটিসফ্যাকশন করলাম। তারপরে হঠাৎ করে আমি বিছানা থেকে উঠলাম, হঠাৎ করে ব্ল্যাক আউট হলো, অর্থাৎ চোখের সামনে আমি কালো দেখলাম, মাথাটা ঘুরে গেল, আমি পড়ে গেলাম। তার কারণ হচ্ছে এই যে মেডিসিনগুলো আপনি যেটা বললেন ট্যাডালাফিল, আমরা যদি সিলডেনাফিলও ধরি, সিলডেনাফিল, ট্যাডালাফিল, এরা কিন্তু পেলভিক এবং লোয়ার অ্যাবডোমেনে কিন্তু, অর্থাৎ নাভির নিচে
যে অঙ্গগুলো সেখানে কিন্তু জেনারেলাইজড ব্লাড পুলিং করে, অর্থাৎ নিচের দিকে ব্লাড পুলিং করে। ইন দ্য কস্ট কি, হার্টে ব্লাড সাপ্লাই কম হয়, ঠিক আছে। সব থেকে সাফার করে হচ্ছে ব্রেনে ব্লাড সাপ্লাই কিন্তু আর্টিফিশিয়ালি কমে যায়। আপনি ডাক্তারবাবু যেটা এক্স্যাক্টলি বললেন যে 5, 10, 20 এই ডোজ টাইট্রেশনটা এই কারণেই দরকার, এবং এটা স্ট্রিক্টলি ডক্টর প্রেসক্রাইবড হওয়া দরকার। সব সময় শুরু করা দরকার যে পেশেন্ট কোন ডোজে, কোন মিনিমাম ডোজে স্যাটিসফাইড একটা ইরেকশন পাচ্ছেন। যদি দেখা যায় সেটা 5 যেহেতু কমনেস্ট, এবং 5 পেশেন্ট স্যাটিসফাইড, তাহলে কিন্তু আমার হারকিউলিয়ান কোনো এফেক্ট থাকা উচিত নয়। তার কারণ হচ্ছে একটা এফেক্ট আমি বললামই, হঠাৎ করে ব্ল্যাকআউট এপিসোড, পড়ে যাওয়া। রিসেন্টলি আমি একজন পেশেন্ট ট্রিট করেছি, আনফর্চুনেটলি হি হ্যাড এ মেজর ফ্র্যাকচার বিকজ অফ ফল অ্যান্ড এগেন বা তার মাথা কেটে ছড়ে গিয়ে একটা বিভৎস অবস্থা হয়েছিল। তার সঙ্গে চোখে এক ধোঁয়াশা দেখা, একটা ব্লু ভিশন বলা হয়। সিলডেনাফিলের একটা কমনেস্ট ড্রব্যাক হচ্ছে ব্লু ভিশন, অর্থাৎ আমি চোখের সামনে যা দেখছি, নর্মালি আমি দেখছি সমস্ত কিছু সূর্যের মতো পরিষ্কার দেখা উচিত, আলোর মতো পরিষ্কার দেখা উচিত, কিন্তু ব্লারিং অফ ভিশন হতে থাকে। তো ব্লারিং অফ ভিশন, সাডেন বিপি ফল, কারণ আমার হার্টে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে, আমার ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যাচ্ছে। আমি একটা স্টিপ ডোজে শুরু করছি, যেটা আমি কোথাও হয়তো পড়ে দেখে নিয়েছি বা শুনেছি। সেইটা করতে গিয়ে আমি দেখা যাচ্ছে আমি আমার নিজের বিপদ, এবং সেই বিপদগুলোর ডেঞ্জারাস বিপদ। যেরকম আমি আমার নিজের অ্যাকচুয়াল পেশেন্টের বললাম যে মাথা ঘুরে পড়ে গিয়ে ফ্র্যাকচার হওয়া এবং ব্রেন ইনজুরি হওয়া, এরকমও কিন্তু আমরা রুটিনলি দেখে থাকি। সুতরাং সিলডেনাফিল, ট্যাডালাফিল নিয়ে কোনো ছেলে খেলা বা সেলফ প্রেসক্রিপশনের কোনো জায়গা কিন্তু নেই। ট্যাডালাফিলের হায়ার ডোজ বা অথবা এই কোনো রকম ডোজ উইদাউট ডক্টর প্রেসক্রিপশন একদম নিতে যাবেন না। তাদের আপনি ভাবছেন হেভি করবেন, হেভি দেবেন, উল্টে দেখবেন ওষুধ আপনাকে হেভি দিয়ে দিচ্ছে, আপনি চোখ পুরো ঝাপসা দেখছেন। তো সেটা একদমই করবেন। চোখ ঝাপসা দেখছেন না, আপনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন। হ্যাঁ, তারপরে আপনি ড্রাইভ করে আপনি হোটেল থেকে বাড়ি যেতে যাচ্ছেন, আপনি ড্রাইভ করতে পারবেন না, কারণ আপনার এত মাথা ঘুরবে যেখানে আপনি ইউ ক্যান হ্যাভ এ ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট which can be life threatening। আর ডাক্তার শিলাজিৎ ব্যাপারটা কি? এই সবাই বিক্রি করছে পাহাড়ের ঘাম থেকে হয়। শিলাজিৎ দা তো না না না, ওইটা হয়ে মানে হ্যাঁ, ওই দেখছি যে সব বিভিন্ন ভালো ভালো শিলাজিতের এখন বিজ্ঞাপন, শিলাজিৎ গামিজ, শিলাজিৎ সাপ্লিমেন্ট প্রচুর নিচ্ছে লোকে, মানে হেভি নাকি তারপর হচ্ছে ব্যাপার স্যাপার। তো শিলাজিৎ আমাদের মাইথোলজিতেও ডেসক্রিপশন রয়েছে, পিওর শিলাজিৎ আর লাইফস্টাইল মডিফিকেশনের একটা পার্ট হিসেবে অ্যাকসেপ্ট করতে আমার কোনো আপত্তি কিছু নেই। কিন্তু আজকাল যেটা দেখা যাচ্ছে যে শিলাজিৎ নিয়ে আমি একটা হেভি কিছু, আপনি যেটা বললেন আর কি, আমরা একটু যদি লাইটার নোটে যাই, তাতে দেখা যাচ্ছে অনেক সময় সেখানে অ্যানাবলিক স্টেরয়েড মিক্স থাকছে। অ্যানাবলিক স্টেরয়েড মানে কি করে? দে আর পিওর স্টেরয়েড শুরুতে কি করে? ইউফোরিয়া মানে আমার হঠাৎ করে একটা কিক আসে, আমি হঠাৎ করে ভালো ফিল করতে থাকি, কারণ আমার ভালো হরমোনগুলো যে ডোপামিন সিক্রেশন ব্রেনে সেইগুলো হতে থাকে। তার সঙ্গে কিন্তু একটা টেম্পোরারি অ্যারাউন্ড 1-2 ঘন্টার জন্য আমার কিন্তু পেনিস খুব রিজিড হয়। তার বদলে কি হচ্ছে, অ্যাট দ্য কস্ট আমি এটাকে হ্যাবিট বানিয়ে ফেলছি, যে আমি তো ফার্স্ট টাইম দারুণ স্যাটিসফাই করেছি আমার পার্টনারকে, লেট মি ট্রাই ইট অন ডেইলি বেসিস। আমি দিনে একবার কেন, আমি 2বার 3বার করে একই জিনিস খেয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে হয়তো এটা অ্যাডাল্টারেটেড ফর্মুলেশন। অ্যাডাল্টারেটেড মানে কি? যেখানে পিওর শিলাজিৎ ইজ অ্যাকচুয়ালি আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট, কিন্তু তার সঙ্গে স্টেরয়েড মেশানো রয়েছে। স্টেরয়েড অ্যাকচুয়ালি সেক্সুয়াল লাইফকে আপনার কিন্তু আনডিউ কিল করে, যেরকম স্মোকিং আপনার সেক্সুয়াল লাইফকে কিল করে। স্মোকিং একটা কিক দেয়, টেম্পোরারি আপনাকে এনার্জি বাড়ায়, কিন্তু আলটিমেটলি আপনার বেডরুম স্টোরিজ কিন্তু শেষ করে দেয়। ঠিক সেই রকমই অ্যানাবলিক স্টেরয়েড। এই জিনিসগুলো যদি 1 মাস 2 মাস 3 মাস আমি হ্যাবিট করে ফেলি, তারপরে দেখা যাবে যে পাহাড় আর পাহাড়ের মতো শক্ত হচ্ছে না। আমরা মজা করে বললাম, কিন্তু এইটাই বলার কথা যে এই যে ফর্মুলেশনস, মোস্ট অফ দ্য ফর্মুলেশনস এগুলো কিন্তু গভর্নমেন্ট ভেরিফাইড বা গভর্নমেন্ট ল্যাব টেস্টেড ফর্মুলেশনস নয়। যদি গভর্নমেন্ট ল্যাব টেস্টেড পিওর শিলাজিৎ হয়,
ডেফিনেটলি হয়তো তার কিছু পজিটিভ এফেক্ট রয়েছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু যেগুলো বাজারে দেখা যাচ্ছে সেগুলো কোনোটাই কিন্তু ল্যাব টেস্টেড, বেশিরভাগটাই ল্যাব টেস্টেড নয়। 10টা প্যাকেটের মধ্যে 9টাই ল্যাব টেস্টেড নয়, তার মধ্যে কিছু না কিছু অ্যাডাল্টারেটেড সাবস্টেন্স কিন্তু মেশানো আছে। আর যদি আফগান কাবুলিওয়ালা দেয়, হেলে বাচ্চা, অনেক সিনেমায় দেখেছি হালের, ঠিক আছে, শাহি দাবাখানা, শাহী দাবাখানা, অমুক দাবাখানা, বাবাজি কা হিমালয়ে তপস্যা করে জড়িবুটি নিয়ে এসছেন, শিলাজি। এই বর্ষ, এইগুলোর মানে ওগুলো সবই- খেলেই লিঙ্গ জাগ্রত হয়ে যাবে, মানে ভয়ঙ্কর। লিঙ্গ তো আপনার একদিন আপনি সুপারহিট হলেন, তারপরের শোগুলো কিন্তু আপনার সুপার ফ্লপই হবে, ও। চান্স কিন্তু সুপার ফ্লপ হওয়ার চান্সই কিন্তু। সো ডোন্ট বি এ ধুরন্ধর উইথ অল দিস মেডিসিনস। সো ডোন্ট ক্লেম দ্যাট আমি এইটা কারুর কথায় বিশ্বাস করে আমি এইটা খেয়ে আমি একটা বিরাট কিছু করেছি। অ্যাকচুয়ালি পিপল রিগ্রেট অ্যান্ড দে হ্যাভ লট অফ, যেটা আমি এতক্ষণ ধরে আমরা খোলামেলা আলোচনা করছিলাম, দে হ্যাভ রিগ্রেট ইন দ্য লং টার্ম। ভেজাল শিলাজিৎ খেলে কি হবে, আপনার শিলা জিততে পারবে না, আপনার শিলা লাস্টে হেরেই যাবে। তাই ছেড়ে দিন। সেটাই। সেক্স নিয়ে তো স্পেশালি 40+ 50+ এর একটা ব্যাপার রয়েছে যে এখন তো ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন আর আমার সেক্স লাইফ কি, তো এই ট্যাবুগুলোও রয়েছে স্পেশালি এজেড মানুষদের মধ্যে। তো আপনি আমাকে বলুন যে অ্যাক্টিভ সেক্স লাইফের কি কি বেনিফিটস আছে? যেরকম আমরা রোজ ঘুম থেকে উঠি, ব্রাশ করি, আমরা শাওয়ার নিই, আমরা ন্যাচারাল হাইজিন রাখি, সেরকম কিন্তু ন্যাচারাল সেক্স লাইফ বজায় রাখা ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে ন্যাচারাল সেক্স লাইফ ইজ গ্রেটলি বেনিফিশিয়াল ফর আওয়ার হার্ট হেলথ। এটা বহু মানুষ জানেন না যে ইভেন মিডল এজেড এবং ওল্ড এজেড, আমি মিডল এজেড বলতে 40 to 55 বলছি, স্লাইডলি সিনিয়র সিটিজেন বলতে অ্যাবাভ 60 বলছি, ইভেন দোজ পিপল, আপনি যদি ইউরোপিয়ানও দেখেন বা সেলিব্রিটিসদের দেখেন, যে ইফ দে হ্যাভ বা আপনি নিজের কথাও চিন্তা করেন, যদি আপনার একটা ন্যাচারাল সেক্সুয়াল রিলেশন থাকে তাহলে ফ্যামিলি লাইফ যেরকম স্টেবল থাকে, সেরকম আপনার সেক্স ইজ এ মেজর স্ট্রেস বাস্টার। সেক্সের পরে সমস্ত প্লেজার হরমোনগুলো রিলিজ হয়, যেরকম ডোপামিনের কথা বললাম, তো অটোমেটিক আপনার হার্ট ভালো থাকে, হার্টের অ্যাকচুয়াল ব্লাড সাপ্লাই কিন্তু বাড়ে উইথ ন্যাচারাল সেক্স। সুতরাং সেক্স শুড নট বি এ ট্যাবু। সেক্স এরকম নয় যে আমার 55 বয়স হয়ে গেছে, আমার ছেলে তো এখন নিটের প্রিপারেশন করছে, কি যে AIEEE-তে IIT-তে পড়ছে, সুতরাং আমাদের সেক্সুয়াল লাইফ ইজ এন্ড। দ্যাট ইজ নট লাইক দ্যাট। আপনি তো এখনও শাওয়ার নিচ্ছেন, আপনি তো এখনও রোজ ঘুম থেকে উঠে অফিসে যাচ্ছেন, সুতরাং নর্মাল সেক্সুয়াল লাইফ ইজ গুড ফর ইয়োর ওভারঅল হেলথ। আর এইবার যে ডিসঅর্ডারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে শীঘ্রপতন বা প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন। তো এইটার চিকিৎসা আপনারা কিভাবে করছেন? প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন যদি আপনি মেডিকেল টার্মে দেখেন, বিভিন্ন মানুষ এগেন বিভিন্নভাবে ভাবে যে আমি তো 15 মিনিট স্টে করতে পারিনি। অ্যাকচুয়াল মেডিকেল ডেফিনেশন হচ্ছে যে যদি 1 মিনিট বা তারও আগে সিমেন্ট ডিসচার্জ হয়ে যায় তাহলে সেটাকে কিন্তু প্রিম্যাচিওর ইজ্যাকুলেশন বলা হয়। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা আমার ডেফিনেশন তৈরি করা ডেফিনেশন নয়, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তৈরি করা ডেফিনেশন। ইউজুয়াল টাইম লিমিট, এটা আমি আপনাদের মাধ্যমে সবাইকে অ্যাওয়্যার করতে চাই, ইউজুয়াল মেল টাইম লিমিট ইজ বিটুইন 3 to 4 মিনিটস। এর থেকে বেশি এক্সপেক্ট করা, যেগুলো আমরা দেখি কন্টেন্ট সো কল্ড রিলসে, এগুলো কিন্তু ক্রিয়েটেড কন্টেন্টস, ঠিক আছে? শুধু এগুলো ন্যাচারাল সেক্স, আমরা আজকে ন্যাচারাল হেলথি সেক্সুয়াল লাইফের কথা খোলামেলা আলোচনা করছি, এর মধ্যে কিন্তু পড়ে না। এবারে যদি দেখা যায় যে হ্যাঁ 30 সেকেন্ডস 40 সেকেন্ডসও আমি হোল্ড করতে পারছি না, তার আগেই আমার ইজ্যাকুলেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ সিমেন্ট ডিসচার্জ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে অনেকগুলো থেরাপি রয়েছে। তার মধ্যে স্টার্ট অ্যান্ড স্টপ থেরাপি একটা রয়েছে, অর্থাৎ আমি যখন ক্লাইম্যাক্সে পৌঁছচ্ছি তার আগে আমি উইথড্র করে নিলাম, ঠিক যাতে ডিসচার্জ না হয়। ফিমেল পার্টনার পিঞ্চিং, অর্থাৎ পেনিসের নিচের দিকটাকে ফিমেল পার্টনারকে ট্রেন করতে হয় যে পিঞ্চ করো যাতে ডিসচার্জ না হয়।
এইগুলো হচ্ছে লাইফস্টাইলের ব্যাপার। যদি দেখা গেল লাইফস্টাইল আমরা স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক, অর্থাৎ আমরা কিছু ক্লাইম্যাক্সে যাওয়ার আগে কিছুটা উইথড্র করলাম বা ফিমেল পার্টনার পিঞ্চিং করলাম, এর পরেও দেখা গেল যে প্রবলেমটা থেকেই যাচ্ছে এবং এটা এমন পর্যায়ে যাচ্ছে যেখানে হয়তো ফ্যামিলিটা ভেঙে যাবে, একটা ডাইভোর্সের পর্যায়ে চলে যাবে। সেখানে কিন্তু মডার্ন মেডিসিন হ্যাজ গট ভেরি বিউটিফুল মেডিসিনস, যেরকম একটা সিলেক্টিভ SSRI গ্রুপের ড্রাগ মেডিসিন রয়েছে যেটাকে বলা হয় ডুলক্সেটিন, ঠিক আছে। ডুলক্সেটিন বা এই জাতীয় এই গ্রুপের ওষুধ, আরও অনেক ওষুধ রয়েছে। আমি ওষুধের কোনো ডোজ বলবো না, তার কারণ হচ্ছে সেলফ প্রেসক্রিপশন এগেন ইজ ডেঞ্জারাস। একদম, আবারও বলছি, ডাক্তারবাবু এমনি অ্যাওয়ারনেসের জন্য বলছেন, বাট এই ওষুধগুলো কিন্তু কোনোভাবেই আপনারা উইদাউট এনি প্রেসক্রিপশন গিয়ে দোকানে দুম করে কিনে খাবেন না। আর দোকানদারদেরও বলছি আপনারা প্রেসক্রিপশন ছাড়া দেবেন না। একদম মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে যেখানে কিন্তু ইজাকুলেশনকে কিন্তু ডিলে করা যায়, ঠিক আছে। ডিলে করা যায় অ্যাট দ্য টাইম, কারুর হয়তো 30-40 সেকেন্ড দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্টে করছে, সেখানে হয়তো সেটাকে 1.5 থেকে 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট পর্যন্ত স্ট্রেচ করা যায়। সুতরাং মডার্ন অ্যান্ড্রোলজি অর্থাৎ মেন্স হেলথ হ্যাজ রেভলিউশনাইজড ইন লাস্ট 10 ইয়ার্স। আমরা যখন পড়াশুনো শেষ করে আমরা এসেছিলাম তখন অ্যান্ড্রোলজি একটা ট্যাবু হয়েছিল, কিন্তু এখন ইট হ্যাজ ডাইভার্সিফাইড লাইক এনিথিং উইথ ডিভাইসেস, মডার্ন সার্জিক্যাল ট্রিটমেন্ট যেরকম রয়েছে, মডার্ন মেডিকেল ম্যানেজমেন্ট রয়েছে। সুতরাং সমস্ত কিছুর কিন্তু কিওর সম্ভব। সেই জন্য আপনার যেটা দরকার সেটা হচ্ছে এক্সপার্ট হেল্প এবং এক্সপার্ট মেডিকেল ওপিনিয়ন নেওয়া, যেটা আপনি এইসবে বললেন। সেলফ প্রেসক্রিপশন ইজ অলওয়েজ ডেঞ্জারাস অ্যান্ড ইট শুড বি, এটা স্ট্রংলি ডিসকারেজ করা উচিত। আর নতুন কিছু প্রোডাক্টস এসেছে মার্কেটে, যেরকম ডিলে স্প্রে, যাতে আর কি ইজাকুলেশনটাকে ডিলে করা যায়, বা কিছু কন্ডোমও এরকম বিক্রি হচ্ছে যেটা বলছে লাস্ট লং। এগুলো কি কাজে দেয় নাকি মার্কেটিং কি? হ্যাঁ, এগুলো কিছুটা কাজে দেয়। এগুলোর এর মধ্যে যেটা থাকে বেসিক্যালি এই যে স্প্রে বলুন বা কন্ডোমের ইনার লেয়ার বলুন, যেটা ভেতরের দিকে থাকে, এতে বেসিক্যালি লিগনোকেন হাইড্রোক্লোরাইড বলে একটি অ্যানাস্থেটিক এজেন্ট থাকে। ইটস এ ভেরি, এটা লোকাল অ্যানাস্থেশিয়া হিসেবে ডাক্তারবাবু আমি সবাই ইউজ করি। এটা বেসিক্যালি পেনিসের মুখের, অর্থাৎ যেটাকে গ্লান্স বলা হয়, তার হাইপার সেন্সিটিভিটি এইটাকে একটু নামনেস করে। নামনেস কি না, ডাইরেক্ট হঠাৎ এক্সাইটমেন্টে যাওয়াটাকে কিন্তু ডিলে করে। তার কারণ হচ্ছে ওই জায়গাটা এটা স্লো এক্সাইটমেন্টে যায়, ঠিক আছে। সুতরাং মেডিকেটেড স্প্রে রয়েছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি ভেরিফাইড, গভর্নমেন্ট ভেরিফাইড স্প্রে রয়েছে। এর মেন হচ্ছে মেনলি লিগনোকেন হাইড্রোক্লোরাইড, কিছু কিছু ক্ষেত্রে তার সঙ্গে বিউপিভ্যাকেন বা সেন্সরকেন স্প্রে, অর্থাৎ এগুলো হচ্ছে লো ডোজ লোকাল অ্যানাস্থেটিক স্প্রে এবং জেল, যেগুলোর কিন্তু অ্যাকচুয়াল এফেক্ট রয়েছে ক্লাইম্যাক্সটাকে ডিলে করার। আর সাইড এফেক্ট খুব একটা নেই। সাইড এফেক্ট যেটা আমরা ফ্রিকোয়েন্টলি পাই, স্পেশালি কন্ডোমের ক্ষেত্রে ফিমেল পার্টনার যেটা কমপ্লেন করেন, এবং সেটা হচ্ছে অ্যালার্জি হতে পারে, ঠিক আছে। লিগনোকেন হাইড্রোক্লোরাইড ইজ অ্যালার্জিক, আফটার অল ইউ আর ইউজিং এ মেডিসিন। একটা অ্যালার্জি অর্থাৎ চুলকুনির ভাব দেখা যায়, যা পোস্ট সেক্স দেখা যায় যে ফিমেল পার্টনার এর ভীষণ জ্বালা করছে। তার কারণ হচ্ছে এই যে রাবিং হচ্ছে, তাতে যেটা হয় লিগনোকেন হাইড্রোক্লোরাইডে যদি আমার অ্যালার্জি থাকে, যেরকম আমার ডাস্ট অ্যালার্জি থাকে, তাতে কিন্তু একটা সিভিয়ার ইচিং বা অ্যালার্জি টাইপের রিয়াকশান হতে পারে বা চুলকুনি ভাব থাকতে পারে। এছাড়া খুব মেজর সাইড এফেক্ট আছে, এটা আমি বলবো না, বাট একটা ইচিং, বার্নিং সেন্সেশন, জ্বালা ভাব ফিমেল পার্টনার কিন্তু ফ্রিকোয়েন্টলি কমপ্লেন করেন। আর একটা সমস্যা দেখেছি অনেক ছেলেদের থাকে, যে তারা ক্লাইম্যাক্স অবধি তো দূরের কথা, ধরে নিন তার ফিমেল পার্টনার তাকে টাচ করলো বা জাস্ট সে চুমু খেলো, মানে সে ফোর প্লে অবধিও পৌঁছতে পারেনি, তার আগেই ইজাকুলেশন হয়ে যাচ্ছে। রাইট, ইট ইজ অলসো পার্ট অফ প্রিম্যাচিওর ইজাকুলেশন। আমি এই সবে যেটা ডিসক্রাইব করলাম, প্রিম্যাচিওর ইজাকুলেশন মানে লেস দ্যান 1 মিনিট, এটা ওয়ার্ল্ড WHO ডেফিনেশন। তো এটা আমরা ইউজুয়ালি দেখি হচ্ছে ইয়াং এজে, ঠিক আছে, বিটুইন 15 to 25 দোজ কাপলস। আরেকটা যেটা থাকে যে আমার হয়তো আমি হয়তো প্রিডমিনেন্ট, আমি সোশ্যাল পার্সপেক্টিভে যাচ্ছি, যেখানে আমি প্রিডমিনেন্টলি হয়তো মেল স্কুলে পড়েছি, বয়েজ স্কুলে পড়েছি, ঠিক আছে। আমার কোনো
ফিমেল ফ্রেন্ডই ছিল না, সেখানে যেটা হয় অ্যারাউজালটা দেখা যায় যে টিনেজ গ্রুপে অথবা আর্লি 20s-এ অ্যারাউজালটা এক্সেসিভ অ্যারাউজাল থাকে। আপনি যেটা বললেন ক্লাইম্যাক্সে তাড়াতাড়ি চলে যাওয়া, সেটা হয় বেসিক্যালি এক্সেসিভ অ্যারাউজালটা খুব তাড়াতাড়ি অর্থাৎ এক্সাইটমেন্ট পর্যায়ে চলে যাওয়ার। এটা অনেক থিওরি রয়েছে। ফ্রয়েড ইজ দ্য পায়োনিয়ার ওয়ার্ল্ড লিডার থিওরি রয়েছে, বাট এখানে আমি এটাই বলবো যে যারা এখানে ট্রিটমেন্ট চাইছেন তাদেরও কিন্তু এই স্টার্ট অ্যান্ড স্টপ থেরাপি, স্লো অ্যান্ড মেটিকুলাস টাচ, সেন্সেট টাচ বলে একটি থেরাপি রয়েছে, ঠিক আছে। প্লাস যদি তারপরেও স্যাটিসফ্যাকশন সেই লেভেলে না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ডুলক্সেটিন যা গ্রুপের ওষুধ আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকি একটা টাইম ডিউরেশনের জন্য, রেগুলার বেসিসে নেওয়ার জন্য। সেখানে কিন্তু দেখা যায় যে দে গেট কমপ্লিটলি কিউরড। সেই জন্য ভয় পাওয়ার মতো কিছু এর মধ্যে নেই, এটা ন্যাচারাল। এটা ইয়াং এজে বেশি কমন, পোস্ট এক্সপোজার, পোস্ট ইয়োর এক্সপিরিয়েন্স, sexuality is also an experience, over experience you get used to it, and এবং আর্লি ক্লাইম্যাক্সটা দেখা যায় যে আস্তে আস্তে কিন্তু কমেই যায়। পুরুষদের সেক্সুয়াল হেলথ ভালো রাখার জন্য কিগল এক্সারসাইজ, এটা আমরা এখন মানে বহুল চর্চিত একটি জিনিস। তো এই কিগল এক্সারসাইজ কিভাবে হেল্প করে আমাদের সেক্সুয়াল হেলথ ভালো রাখার জন্য? কিগল এক্সারসাইজ, এক্স্যাক্টলি, ইটস এ ব্রিলিয়েন্ট কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি লাইফস্টাইলের একটা বড়, যেটা আমরা স্মোকিংয়ের কথা বলেছি, অ্যালকোহলের কথা বলেছি, কিগলস এক্সারসাইজ ইজ বেসিক্যালি পেলভিক ফ্লোর মাসল এক্সারসাইজ। আপনি স্ট্রেচিং কিভাবে পেলভিসের মাসলগুলো, অর্থাৎ পেলভিস অর্থাৎ পায়ের এবং থাইয়ের কোমরের যে মাসলগুলো, সেগুলোই অ্যাকচুয়ালি আমাদের ইউরিনেশন, যেরকম প্রস্রাব পায়খানা যেরকম কন্ট্রোল করে, স্টুল ইউরিন কন্ট্রোল করে, সেরকম আমাদের ডিসচার্জও কন্ট্রোল করে, অর্থাৎ সিমেন ইজাকুলেশনও কন্ট্রোল করে। তো এই যে টোনটা, পেলভিক ফ্লোর মাসল স্ট্রেচিং এক্সারসাইজ যেগুলো, সেগুলো স্পেসিফিক মাসলগুলোর টোনটাকে ইমপ্রুভ করে। টোনটাকে ইমপ্রুভ করলে অটোমেটিক ব্লাড ফ্লো বাড়ে। ব্লাড ফ্লো বাড়ার জন্য কিন্তু দেখা যায় যে এই যে প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, প্রিম্যাচুর ইজাকুলেশনের একটা ট্রিটমেন্ট কিন্তু কিগলস এক্সারসাইজ, ঠিক আছে। কিগলস এক্সারসাইজ কজেস বডি টোনিং। আমি জিমে যাচ্ছি আমার বাইসেপস, ট্রাইসেপস, কোয়াড্রিসেপস বিল্ড আপ করার জন্য, তার সঙ্গে আমি যদি কিছুটা কিগলস এক্সারসাইজ জিমে গিয়েই করে নিই, আমার জিম ট্রেনার শিখিয়ে দিতে পারেন, আমার আয়ুর্বেদিক আমার যোগা ট্রেনার শিখিয়ে দিতে পারেন। এটা যদি আমরা করি এবং রেগুলার বেসিসে করি, দিস ইজ এক্সট্রিমলি বেনিফিশিয়াল অ্যান্ড থামস আপ ফর মেল সেক্সুয়াল হেলথ। ডিসইউরিয়া নিয়ে একটু কথা বলতে চাই। হ্যাঁ ভাই, দাঁড়া কি নাম বললে? হ্যাঁ, ডিসইউরিয়া। হ্যাঁ, ডিসইউরিয়া হচ্ছে ডাক্তারবাবুদের টার্ম। ডিসইউরিয়া মানে আমি সেটাই বোঝাতে চাইছি। ডিসইউরিয়া একটা খুব ভজঘট টার্ম, খুব ভয় পাওয়ার মতো ব্যাপার। এটার মানে হচ্ছে যে পেচ্ছাপ করতে যাওয়ার সময় বা পেচ্ছাপ করার আগে বা পেচ্ছাপ করার সময় বা পেচ্ছাপ করার পরে আমার পেচ্ছাপের রাস্তাটায় বা পেচ্ছাপের মুখে জ্বালা করছে, ঠিক আছে। পেনফুল ইউরিনেশন এর সহজ জটিল মেডিকেল টার্মিনোলজি, আমি বলবো না সহজ, রিভার্স জটিল মেডিকেল টার্ম হচ্ছে ডিসইউরিয়া, ঠিক আছে। ডিসইউরিয়া বিভিন্ন কারণে হয়। ডিসইউরিয়া আরেক মানেই ইউরিনারি ইনফেকশন নয়। আমরা এগেন একটা ফ্রিকোয়েন্ট ধারণা হচ্ছে যে আমার পেচ্ছাপে জ্বালা করছে মানে আমার ইউরিন ইনফেকশন হয়ে গেছে। আমি কিছু জানি না, বুঝি না, আমি গিয়ে কেমিস্টের কাছে গিয়ে বললাম, কেমিস্ট আমাকে একটা অ্যান্টিবায়োটিক কোর্স আমাকে দিয়ে দিলেন, আর তার সঙ্গে একটা অ্যালকালাইজার অ্যালকাসল সিরাপ আমার হাতে ধরিয়ে দিলেন। ডিসইউরিয়া বিভিন্ন কারণে হতে পারে। সিম্পলি গরমকাল আসছে, গরমকালে জল খাওয়া কম হলে ডিসইউরিয়া হতে পারে। পেচ্ছাপের রাস্তা, আমি অনেকক্ষণ ধরে একটা টাইট জিন্স পরে লম্বা বাইক চালাচ্ছি, তারপরে আমার ডিসইউরিয়া হতে পারে। পেচ্ছাপের মুখে, পেচ্ছাপের পেনিস ইজ সাচ এ সেন্সিটিভ অর্গান, যেখানে সামান্য একটু ঘষা লাগলেই কিন্তু পেচ্ছাপ করার সময় জ্বালা ব্যথা হতে পারে। ইনফেকশন ইজ নট দ্য অনলি কজ, ইনফেকশন ইজ জাস্ট ওয়ান অফ দ্য কজ অফ যেখানে ব্যথা হয় ইউরিন করার সময়। যেটা বললেন ডাক্তারবাবু, এই যে পেচ্ছাপ করার সময় একটু জ্বালা করছে, মানে ডিসইউরিয়া যেটা বললেন, একবার দুবার হলে সেরকম চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যদি দেখা যায় যে এটা কন্টিনিউয়াস হয়েই চলেছে তাহলে অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে।
তো ডাক্তারবাবু, এই যে বিনাইন প্রস্টেটিক এনলার্জমেন্ট, এই যে যেটা হাইপারপ্লাসিয়া যেটা হয়, তো তার জন্য আপনারা খুব কমনলি লোকে বলে এই সার্জারি করতে বলেছে আর এই এত সব ওষুধপত্র দিয়েছে। তো একদম লেটেস্ট কি টেকনোলজি আছে যেটা আপনারা এই জিনিসটাকে ট্রিট করতে পারেন? লেটেস্ট টেকনোলজি যদিও আমেরিকাতে 2017তেই এসে গেছিলো, বাট বিকজ অফ কোভিড প্যান্ডেমিক আমাদের এখানে ইন্ডিয়াতে লঞ্চ হতে একটু লেট হয়েছে। সেটা হচ্ছে মিনিমালি ইনভেসিভ সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ প্রস্টেট। এটার ছোট করে বললে মিস্ট বলা হয়। মিস্টের মধ্যে রয়েছে ওয়াটার ভেপার থেরাপি। ওয়াটার ভেপার থেরাপি কি সেটার টেকনিক্যাল ডিটেলসে যাওয়ার আগে সেটার নাম বা ইন্ডাস্ট্রি নেম হচ্ছে রিজিউম। একটা রয়েছে ইউরো লিফট, একটা রয়েছে প্রস্টেটিক অ্যাকোয়া অ্যাবলেশন থেরাপি। এই বিভিন্ন রকমের থেরাপি রয়েছে। তার মধ্যে আমাদের দেশে এবং আমাদের শহরে, কলকাতার শহরের বুকে দুটো মেশিন কিন্তু এসে গেছে এবং বেশ কিছু সেন্টারে রয়েছে। তার মধ্যে ওয়াটার ভেপার থেরাপি রিজিউম হচ্ছে মোস্ট কমন, ইউরো লিফটও কিন্তু রয়েছে। কিভাবে করেন এটা? অ্যাকচুয়ালি ইস্টার্ন জোনের মধ্যে আমাদের টিবি ফার্স্ট প্রাইভেট সেট আপে করার জন্য ওয়াটার ভেপার থেরাপি কি জিনিসটা, আমরা মানুষ ভয় পায় কেন প্রস্টেট সার্জারিতে? কারণ প্রস্টেট সার্জারি মানেই আইদার হচ্ছে রিসেকশন অফ দ্য প্রস্টেট, দ্যাট ইজ ট্র্যাডিশনাল, যেটাকে TURP অর্থাৎ ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রস্টেট বলে, অথবা লেজার প্রস্টেট সার্জারি যেটাকে হোল্যাপ বলা হয়। হোল্যাপ হোলমিয়াম লেজার দিয়ে করা যায় অথবা থুলিয়াম লেজার দিয়ে করা যায়। এইগুলোতে অ্যাকচুয়ালি কিন্তু কাটাকাটি হচ্ছে, ঠিক আছে। এখানে আমার ডাক্তারবাবু, আমার অ্যানাস্থেসিওলজিস্ট অর্থাৎ অ্যানাস্থেসিস্ট ডাক্তারবাবু কিন্তু পিঠে ইঞ্জেকশন দিয়ে, যেটাকে স্পাইনাল অ্যানাস্থেসিয়া বলে, স্পাইনাল অ্যানাস্থেসিয়া কিন্তু অ্যাবসলিউটলি দরকার। তো এখানে কিন্তু 3 থেকে 4 দিন হসপিটালে থাকার প্রয়োজন রয়েছে এবং এখানে কিন্তু বেশ কিছুটা ব্যথার পার্ট রয়েছে এবং একটা ক্যাথেটার থাকে, যেই ক্যাথেটারের মাধ্যমে আমাদের কিন্তু একটা ওয়াটার ফ্লো দিয়ে পরিষ্কার করা, অর্থাৎ ইরিগেশন TURPর ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। লেজারের ক্ষেত্রে হয়তো একটু কম দিতে হতে পারে। মানুষ ভয় পাওয়ার বিভিন্ন কারণ আছে। তার কারণ হচ্ছে অ্যাকচুয়াল অ্যানাস্থেসিয়া আমাকে দিতে হচ্ছে, আমার শরীরের যদিও বাইরে কাটাছেঁড়া হয়তো হচ্ছে না, কিন্তু শরীরের ভেতরে অ্যাকচুয়ালি কিন্তু আমরা প্রস্টেট গ্ল্যান্ডটাকে কাটছি। ওয়ারাস আমরা যেটা ওয়াটার ভেপার থেরাপি যেটা বলছি, রিজিউম কি করে, রিজিউমে কোনো পিঠে ইঞ্জেকশন, পিঠে ছুঁচ ফোটানোর কোনো প্রয়োজনই নেই। রিজিউম যেটা করে বেসিক্যালি, রিজিউমে একটা জেনারেটর রয়েছে। জেনারেটর ইজ এ মেডিকেল জেনারেটর। এখানে এর ভেতর দিয়ে আমাদের বডি ফ্লুইড হচ্ছে নর্মাল স্যালাইন। বডি ফ্লুইডটাকে একটা অ্যাবসলিউট টেম্পারেচার 103 ডিগ্রি টেম্পারেচারে এটাকে একটা ওয়ার্ম করা হয়, গরম করা হয় এবং এটাকে একটা ভেপারাইজ ফর্মে নিয়ে আসা হয় জেনারেটরের মাধ্যমে। এই যে ওয়াটার ভেপার, এই ওয়াটার ভেপারটা প্রস্টেটিক যে আমাদের ইউরিনারি মেল প্যাসেজ রয়েছে, এটা লোকাল অ্যানাস্থেসিয়ায় করা হয়ে থাকে ইউজুয়ালি। লোকাল অ্যানাস্থেসিয়া মানে কি, আমি একটু লিগনোকেন জেলি দিয়ে জায়গাটাকে অবশ করে, এবং পেশেন্ট যদি খুব প্যানিকি হন তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম একটুখানি সাধারণ একটু ঘুমের ওষুধ, হয়তো 10 মিনিটের ঘুমের ওষুধ দিয়ে, 10 থেকে 15 মিনিটের ঘুমের ওষুধ দিয়ে আমরা কিন্তু এই যে মিস্ট থেরাপিগুলো কিন্তু করতে পারি। মিস্ট থেরাপি কি করে, প্রস্টেট এনলার্জ হয়ে রয়েছে এবং এই যে প্রস্টেটের দুটো লোব, ধরুন এটা আমার রাইট লোব, এটা লেফট লোব, প্রস্টেট বেড়ে পেচ্ছাপের মুখটাকে পুরোপুরি বন্ধ করে রেখেছে। তো যে ওয়াটার ভেপার থেরাপি যেটা রিজিউম এর ভেতরে একটা ইনসুলিন যেরকম মানুষ নেন, যেরকম একটা ছুঁচ রয়েছে, সেই ইনসুলিনের ছুঁচের মতো একটা পাতলা ফিনফিনে একটা ছুঁচের মতো একটা যন্ত্র রয়েছে। তো এটা একটা পাতলা পাইপের মাধ্যমে প্রস্টেটের ভেতরে নিয়ে যাওয়া হয়, যে অংশে প্রস্টেটটা বেড়ে রয়েছে। এই নিডলটা বাইরে থেকে অ্যাক্টিভেট করা হয়। অ্যাক্টিভেট করা মানে কিছুই নয়, যেরকম ইনসুলিন আজকাল অটোমেটিক গান এসে গেছে, সেই সিরিঞ্জটা ভেতরে প্রস্টেটের ভেতরে কিন্তু ঢুকে যায় এবং ওই যে 103 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে ওয়ার্ম করা যে নর্মাল স্যালাইন, সেই নর্মাল স্যালাইনটাকে একটা স্পেসিফিক টাইম 9 সেকেন্ডস ধরে এটাকে ইনজেক্ট করা হয়। ইউজুয়ালি আমরা এটা 40 থেকে 80 গ্রাম প্রস্টেট, অর্থাৎ মাইল্ড টু মডারেট যেটা প্রস্টেট এনলার্জমেন্ট, সেখানে আমরা করে থাকি।
এবং এটা বেসিক্যালি যেটা করে, যেহেতু এটা একটা স্পেসিফিক টেম্পারেচারে, স্পেসিফিক টাইম ডিউরেশনে, স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে ভেপারটা, ওয়াটার ভেপার নর্মাল স্যালাইনে যাচ্ছে, এটা সেলগুলোকে ডেথ করায়। অর্থাৎ প্রস্টেট কোষ, যে কোষগুলো বেড়ে যাওয়ার জন্য প্রস্টেটটা বৃদ্ধি হয়ে রয়েছে, সেই কোষগুলোকে কিন্তু আলটিমেটলি মারতে শুরু করে। 2 থেকে 3 সপ্তাহ পরে যেটা হয়, যেটা এই যে আমার প্রস্টেটের দুটো লোব, রাইট লোব এবং লেফট লোব জুড়ে ছিল, সেগুলো আস্তে আস্তে কিন্তু খুলে যেতে থাকে। এটা ডে কেয়ার প্রসিডিওর। ডে কেয়ার বলতে বোঝায় যে আমি দিনের দিনে ভর্তি হলাম, আমি রাত্রে আমাকে হসপিটালে থেকে প্যানিক করতে হলো না, পরিবার পরিজন সারা রাত্রি জেগে বসে আছে, আমার বা হাজব্যান্ড বা আমার বাবা হসপিটালে ভর্তি রয়েছে, এরকম কোনো ব্যাপার নেই। আমি শুধুমাত্র লোকাল অ্যানাস্থেসিয়া করছি, একটা টেম্পোরারি ক্যাথেটার থাকে, সেই ক্যাথেটারটা থাকে যাতে ওই প্রস্টেটটা যতক্ষণ শ্রিঙ্ক হচ্ছে অর্থাৎ ছোট হচ্ছে সেই সময়টুকুর জন্য, তারপরে ক্যাথেটারটা খুলে দেওয়া হয়। এখানে কোনো হসপিটাল অ্যাডমিশন যেরকম দরকার হয় না, সেরকম আর একটা জিনিস যেটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা না বললে এই আলোচনাটাই শেষ হয় না, সেটা হচ্ছে যে এই যে টিউআরপি বা লেজার প্রস্টেট সার্জারি, তারপরে কিন্তু অ্যান্টিগ্রেড অর্থাৎ সামনের দিকে সিমেন্ট বেরোনো কিন্তু বন্ধ হয়ে যায়। তার কারণ হচ্ছে এটা পেচ্ছাপের মুখটা অর্থাৎ ইউরিনারি ব্লাডারের মুখটাকে কিন্তু খুলে দেয়। হোয়ারাস এই যে ওয়াটার ভেপার থেরাপি রিজিউম যেটা করে, এটা ব্লাডার পেচ্ছাপের মুখের থেকে 1 সেন্টিমিটার দূরে এবং আমাদের যে কন্ট্রোলিং স্ফিংটার অর্থাৎ এক্সটার্নাল স্ফিংটার তার থেকে 1 সেন্টিমিটার আগে ইনজেক্ট করা হয়। সুতরাং এখানে কিন্তু সেক্সুয়াল হেলথ এবং সামনে যে বীর্যপাত সেটা কিন্তু বজায় থাকে, তার সঙ্গে ইরেকটাইল ডিসফাংশন একদমই কিন্তু হয় না। তো সুতরাং ইটস এ সেক্স প্রিজার্ভিং প্রস্টেট মিনিমালি ইনভেসিভ থেরাপি। ডাক্তার, এই প্রসিজিওরে এই গুড় বাতাসা মানে পয়সা কড়ি কিরম লাগে? যে কোনো টেকনোলজির শুরুর দিকে কস্টলি থাকে। রোবট যখন শুরুতে এসেছিল তখন রোবটের একটা প্রস্টেট সার্জারিতে 10-12 লাখ টাকাও খরচা হয়ে যেত। আজকে 2-2.5 লাখ টাকায় প্রস্টেট অপারেশন হয়ে যায়। লেজার যখন প্রস্টেটের জন্য ইউজ হতো 2 থেকে 2.5 লাখ টাকায় চলে যেত, এখন 1 থেকে 1.5 লাখ টাকায় কমপ্লিট হয়ে যায়। ওয়াটার ভেপার থেরাপিও তাই। আজকে আমরা প্রায় 1.5 বছর, প্রায় 2 বছরে এন্টার করছি। আমরা 2024-এর জুনে আমরা ফার্স্ট প্রাইভেট সেট আপে শুরু করেছিলাম। তার আগে গভর্নমেন্টে কিছু অপারেশন ডেফিনেটলি হয়েছিল, ক্যালকাটা মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজে হয়েছিল। তারপরে আমরা প্রাইভেটে শুরু করেছিলাম। সেখানে তখন দেখা যেত হয়তো 2 লাখ টাকার কাছাকাছি খরচা হতো, যেটা লেজারের আর্লি ডেজে ট্রিটমেন্ট খরচ ছিল। আজকাল সেই খরচটাই দেখা যাচ্ছে যে 1.5 লাখের মধ্যে চলে আসছে, যেটা অ্যাকচুয়ালি যে কোনো কর্পোরেট হসপিটালে, মিডিয়াম বাজেট কর্পোরেট হসপিটালে লেজারের মাধ্যমে প্রস্টেট অপারেশনের যে কস্ট, মিস্টের খরচ কিন্তু সেম। আচ্ছা ডাক্তারবাবু, প্রস্টেট তো সামনের দিকে থাকে বলে আমরা জানি, তো আপনারা যখন চেক করেন তখন পেছনে খোঁজাখুঁজি করেন কেন? থরো এক্সামিনেশনের অনেকগুলো পার্ট রয়েছে। আপনি যেটা মলদ্বারে আঙুল দিয়ে যেটা চেক করার কথা বললেন, সেটাকে বলা হয় রেকটাল এক্সামিনেশন। রেকটাল এক্সামিনেশন ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউরোলজিস্ট ইভ্যালুয়েশন। প্রপার যদি আপনি প্রস্টেটের ট্রিটমেন্ট করতে চাই এবং পেশেন্টকে ফিজিক্যালি টাচ করা, পেশেন্টের অর্গ্যানকে ফিল করা, প্রস্টেট ইজ নট অ্যান্টেরিয়র। প্রস্টেট বেসিক্যালি যদি আপনি অ্যানাটমিক্যালি দেখেন, তাহলে আমাদের যে কোমরের হাড় রয়েছে, কোমরের হাড়ের ঠিক রেকটাম তার ঠিক সামনে বসে থাকে হচ্ছে প্রস্টেট গ্রন্থিটা। রেকটাম যদি পিছনে বসে থাকে, তার ঠিক সামনে বসে রয়েছে প্রস্টেট। সুতরাং যে প্রস্টেটকে হাতে ফিল করার, প্রস্টেটটা ন্যাচারাল অর্থাৎ বয়সজনিত কারণে, যেটাকে আমরা বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লেসিয়া বলি, বা সেখানে কোনো হার্ড অর্থাৎ শক্ত এরিয়া দেখা যাচ্ছে যেটা কিনা ক্যান্সারের ইন্ডিকেশন দেয়, বা প্রস্টেট ভীষণ রকমের ব্যথা আছে কিনা অর্থাৎ প্রস্টেটের ভেতরে পুঁজ জমে আছে কিনা, সেটা দেখার একমাত্র উপায় কিন্তু পেট টিপে কিন্তু এই ডাক্তারি হয় না। যেরকম অন্যভাবে নেয়ার কিছু কারণ নেই, আমরা মেডিকেল সায়েন্সের যুগে আলোচনা করছি এবং মেডিকেল সায়েন্স ডিসকাস করছি। যেরকম গর্ভবতী মহিলাদের যেরকম বাচ্চার অবস্থান জানার জন্য জনিদার দিয়ে গাইনোকোলজিস্ট এবং অবস্টেটিশিয়ান যেরকমভাবে বাচ্চার অবস্থান দেখেন, বাচ্চার গ্রোথ কতটা হয়েছে,
বাচ্চা কতটা মায়ের পেটে নেমেছে এবং কতটা বেড়েছে বোঝেন, সেই রকম প্রস্টেট কতটা বেড়েছে, যেহেতু প্রস্টেটটা আমাদের রেকটাল প্যাসেজের রেকটামের ঠিক সামনে বসে রয়েছে। পেট টিপে প্রস্টেট কোনো বোঝার কোনো উপায় নেই। মলদ্বারে ঠিকঠাক আমরা স্টেরাইল গ্লাভস পরি, স্টেরাইল অর্থাৎ কমপ্লিটলি নিউ সিল প্যাক ওপেন গ্লাভস পরি, এবং যেটা মানুষ ভয় পায় যে আমার প্রচণ্ড ব্যথা লাগবে, আদৌ ব্যথা লাগবে না। তার কারণ হচ্ছে আমরা লিগনোকেন জেলি ইউজ করি, অর্থাৎ লোকাল অ্যানাস্থেটিক জেলি ইউজ করে আমরা কিন্তু জেন্টলি আমাদের এক্সপার্ট 2 ফিঙ্গার দিয়ে, কোনো সময় 1 ফিঙ্গার, কোনো সময় 2 ফিঙ্গার দিয়ে আমরা কিন্তু প্রস্টেটটাকে ফিল করি। যতক্ষণ না আমরা ফিল করছি, টাচ করছি, ততক্ষণ কিন্তু পুরোপুরি আমরা পেশেন্টকে পরীক্ষা নিরীক্ষা করছি না এবং সঠিক ট্রিটমেন্টের দিকে এগোচ্ছি না। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আজকে অনেক ধন্যবাদ। পুরুষদের স্বাস্থ্যের ব্যাপারে অনেক কিছু জানতে পারলাম। খালি পর্বটি শেষ করার আগে আপনি একটু একটা সাম আপ করে দিন যে ছেলেদের সেক্সুয়াল হেলথ ভালো রাখার জন্য ডেইলি কি কি প্র্যাকটিস করা উচিত। ডেইলি আমরা যে জিনিসগুলো আজকাল জেনজি কেন আমরা সবাই যেটা করে থাকি, হেলথি ডায়েট। আমি রোজ বাইরে এগরোল, চাউমিন, চিলি চিকেন, মোমো খাবো না। আমি হেলথি ডায়েট করব। হেলথি ডায়েট মানে আমি বলছি না যে আমাকে ব্রকোলি বা শশা আর এতে ফলের ওপরেই বেঁচে থাকতে হবে। আমার সাধারণ বাঙালি বাড়ির ভাত, ডাল, মাছ, মাছের ঝোল, ওইসব খেয়ে তো দাদুরা কাকাজানের অভাব লাগেনি। আগেকার দিনে আপনি সেক্সের সমস্যা শুনেছেন? না, ওজনের কাছে শুনতেন। আপনাকে ব্রকোলি আর বা অ্যাভোকাডো কেনার জন্য সুপার মার্কেটে, মেগা মার্কেটে আপনার হাজার হাজার টাকা খরচা করার কোনো দরকার নেই। আমাদের দেশে যে সমস্ত ফ্রুটস রয়েছে, আমি সবসময় আমার পেশেন্টদের একটাই কি পয়েন্ট বলি যে আপনারা বাড়িতে যে খাবার খান চেষ্টা করুন মাসের মধ্যে অন্তত 25 থেকে 26টা দিন যেন বাড়ির খাবার খান, হেলথি এবং মরশুমে ফল খাওয়া। যে মরশুমে আমার আমের সিজন এসে গেল, আমি আম খাবো, ঠিক আছে, আমাকে এক্সট্রাঅর্ডিনারি অ্যাভোকাডো বা খেতে হবে না, স্ট্রবেরি কিনে খেতে হবে না, যে স্ট্রবেরি 6টার দাম হয়তো 300 টাকা, আমি আম তার থেকে 1 কেজি কিনে খাবো। আমি শীতকালে মরশুমে আমি কমলা লেবু খাবো। আমার কোনো আপেল খাওয়া বিরাট কিছু দরকার নেই, আপেল আমার খেতে ইচ্ছে হলে খাবো, আদারওয়াইজ আমার দেশে কলা রয়েছে প্রচুর, ঠিক আছে। ব্যানানা ইজ সাচ এ গুড সোর্স অফ হেলথি প্রোটিন, হেলথি আয়রন। সো যে মরশুমে যে খাবার, রোজ হ্যাং আউট পার্টি না করা, অ্যালকোহলিজম, স্মোকিং তো আমি বলবো যে সবাইকে চেষ্টা করা উচিত। যদি ইফ ইউ হ্যাভ এ গুড উইল, গুড ইন্টেনশন, হার্ট থেকে শুরু করে, ব্রেন থেকে শুরু করে, সেক্সুয়াল লাইফ থেকে শুরু করে সমস্ত কিছুর জন্য কিন্তু হেলথি লাইফস্টাইলের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে কিন্তু স্মোকিং বন্ধ করা এবং তার সঙ্গে ডেলি ওয়ার্কআউট করা। এবারে ডেলি ওয়ার্কআউট আমি জিমে গিয়ে মাসলও তৈরি করতে পারি। আমি যদি জিম প্রপারলি আমার জিম ট্রেনার থাকে, আমার যদি জিম ট্রেনার না থাকে, আমাদের ভারতে রয়েছে আয়ুর্বেদ এবং শিখিয়ে গেছে, ভারতীয় শাস্ত্র শিখিয়ে গেছে যোগার থেকে বেটার গিফট সত্যি কথা ভারত পৃথিবীকে কিছু দেয়নি, লাইফস্টাইল এবং ইন্ডিয়ান মডার্ন সায়েন্সে যদি বলেন তো। আইদার আমি অ্যাটলিস্ট 30 মিনিট আমি কিন্তু ডেলি এক্সারসাইজ করব, সেটা মর্নিং সেটা ব্রিস্ক ওয়াকিং হতে পারে, সেটা জিম ট্রেনিং হতে পারে, বা আমার কিন্তু যোগা হতে পারে। হেলথি হার্ট, হেলথি মাইন্ড, হেলথি সেক্সুয়াল লাইফ, দ্যাট গোজ হ্যান্ড ইন হ্যান্ড, এবং সেটাই সুস্থ জীবনের একমাত্র মন্ত্র। একদম ডাক্তারবাবু, আশা করি আমাদের সাথে আড্ডা মেরে আপনার ভালো লাগলো। খুব ভালো লাগলো মন খুলে আমরা আজকে অনেক কিছু কথা বলেছি। সো গ্রেটফুল। আমি আপনাদের বিগ হার্টফেল্ট আমার থ্যাঙ্কস জানাবো যে আপনারা যে প্রশ্নগুলো তুলে এনেছেন, যে প্রশ্নগুলো সবাই জানতে চায়। থ্যাংক ইউ। একদম। এবং ডাক্তারবাবু শুরুতে যেই কথাটা বললেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে সেক্সুয়াল ডিজিজ বা সেক্সুয়াল ডিসঅর্ডারকে গুপ্ত রোগ, এই গুপ্ত কথাটা এই ডিজিজের আগে বা এই ডিসঅর্ডারগুলোর আগে বলা বন্ধ করুন, বরং গুপ্ত রোগকে মুক্ত করুন, মুক্তভাবে আলোচনা করুন যে কোনো রকম সেক্সুয়াল ডিজিজ নিয়ে বা সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে, বা যদি প্রশ্নও থাকে সেগুলো ওপেনলি করুন, ডাক্তারবাবুর কাছে যান, পরিবারের সাথে কথা বলুন, বন্ধুর সাথে কথা বলুন। গুপ্ত রোগকে কোনোভাবেই গুপ্ত রাখবেন না, আর আমাদেরকেও গুপ্ত রাখবেন না। এই যে দেখে সাবস্ক্রাইব না করে, কাউকে শেয়ার না করে চলে যান, তো আমাদের মুক্ত করে দিতে বলুন। আমাদের মুক্ত হস্তে
লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। করুন 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 এবং তার সাথে ধন্যবাদ জানাই আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে আমাদের আজকের পর্বের গিফট স্পন্সর করার জন্য। এবং আপনাদের আরও একবার বলছি, প্লিজ কমেন্ট করেও জানান যে কোন কোন বিষয় নিয়ে আপনারা চান যে আমরা আরও নতুন নতুন পর্ব নিয়ে আসি। আর প্লিজ একটু পুশ করুন না, আরো দিন ভাইগরা দিয়ে দিন, যাতে পুরো একদম আমরা পুরো 1 মিলিয়নে চলে যাই। তাহলে এখান থেকেই টাটা বাই বাই বলছি। আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়। আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।